আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘুম ভেঙে ক্লাসে বসেন। অনেকেরই ঘুম লাগতেছে। ঘুম থেকে উঠুন। আপনাদের কি ঘুমের কথা বলবো, আমার নিজেরই ঘুম আসতেছে। জি, দ্রুত যুগ আর বেশি দিন জ্বালাবো না আপনাদেরকে, আর অল্প কয়েকদিন মাত্র জ্বালাবো। এরপর ইনশাল্লাহ শেষ। আর জ্বালাবো না। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান প্লিজ। সাউন্ড কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমরা কি কি জানি পড়বো? প্রতিদান কবিতা, মানব কল্যাণ প্রবন্ধ। প্রতিদান, মানব কল্যাণ আমরা ফুললি পড়বো আমরা, হ্যাঁ, একবারে ফুললি পড়বো, কারণ অনেক কিছু আছে এখানে বোঝার মতো, জানার মতো অনেক কিছু আছে। রচনা লেখার নিয়মগুলো পড়বো। ভাই দেখেন, রচনা সাজেশন টাইপের দিয়ে দিব, ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় কমন পড়বে। সারাংশ সারমর্ম লেখার সিস্টেমটা কি, ওইটা আমরা দেখাই দেবো। আর যা যা দরকার আমি যাবি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই দ্রুত যুক্ত হন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা এক্সামগুলো কেমন দিচ্ছেন? যারা এফআরবি ব্যাচে আছেন, এক্সামগুলো কি দিচ্ছেন? দেখেন, একটা বড় সমস্যা, আমরা এক্সামগুলো ঠিক মতো দেই না। এটা কিন্তু খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট। হ্যাঁ, এক্সামগুলো দিতে হবে। বাংলা পরীক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? বাংলা পরীক্ষায় কি কোশ্চেন হয়েছে এটা বড় চ্যালেঞ্জ না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, ভাই 7টা সৃজনশীল লিখবো কিভাবে। মানে আমার 3 ঘন্টা বৈশা বৈশা চর্বিত চরচনের মতো যে আমার লিখতে হবে, আমার যে আপনার 20 পৃষ্ঠা রচনা লিখতে হবে, এইটাই সবচেয়ে বড় টেনশন। আমার পরীক্ষার কোশ্চেন কি, এটা নিয়ে কিন্তু আমাদের টেনশন না। কি বলেন? টেস্ট পরীক্ষায় 7টা দিছেন ছেলেরা? ছেলেদের বলতেছি, মেয়েদের না। ফাঁকিবাজ গ্রুপে বলতেছি। 7টা সৃজনশীল দিছেন ঠিক মতো? লাস্টের 2টা তো মাশাআল্লাহ একবারে পুরো বিক্ষুব্ধ অবস্থা। তারপর রচনা ঠিক মতো দেন টেস্ট পরীক্ষায়? 33 পেলে একটার একটা খোঁচা, তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, আর দরকার নেই, ও বেরো, পাশ করলে অনেক। ওই 6.5টা দিচ্ছে। আমি বুঝি, কারণ আমি তো আপনাদেরই মতো। আমি তো আপনাদেরই মতো, তাই। কারণ আমি নিজেও কলেজে ফাঁকিবাজ ছিলাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, টাইমই পায় না। আর প্রথম 2টা যে সুন্দর করে লেখে, আল্লাহ, একবার পুরা টাইপ টুইপ করে। আর শেষের 2টা যে লেখে, কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং, যা মন চায় লিখতে থাকে। আচ্ছা, ওকে স্যার, রেডি। স্যার, হ্যাঁ, আজকে আমরা প্রথমে পড়তেছি প্রতিদান কবিতা নিয়ে। প্রথমে বলে রাখি ভাই, এই প্রতিদান কবিতাটা অনলি কবিতার জন্যই ঠিক আছে, হ্যাঁ। এইটাকে আবার বাস্তব জীবনে প্রয়োগ করতে যাবেন না, যায় না। মায়ের একটাও নিচে পড়বে না, ঠিক আছে? প্রতিদান কবিতাটা প্রতিদান হিসাবেই থাকুক আর কি। প্রতিদান কবিতা। ওকে, আমরা শুরু করি। স্লাইড চেঞ্জার করি, স্লাইড চেঞ্জার। আচ্ছা, প্রতিদান। আচ্ছা, আগে দেখেন কবি পরিচিতি আমরা পড়ি। কবি পরিচিতি। 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করছেন। মামার বাড়িতে জন্মগ্রহণ করছিলেন কিন্তু 1903 সালে। পিতার নাম মাতার নাম দরকার নেই। পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। রাজেন্দ্র কলেজ এখনো কিন্তু ফরিদপুরের একটা বিখ্যাত একটা কলেজ। রাজেন্দ্র কলেজ আছে না? আমাদের কোনো স্টুডেন্ট রাজেন্দ্র কলেজ? আমি জানি না রাজেন্দ্র কলেজ ইন্টারমিডিয়েট আছে কিনা, ওটা আমি জানি না। হ্যাঁ, রাজেন্দ্র কলেজ থেকে আইএ বিএ পড়ার পর কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা ভাষা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করছেন। আচ্ছা, কলেজে অধ্যয়নকালেই ওনার কবর কবিতা, আপনারা এই কবিতাটা নিশ্চয়ই পড়ছেন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, বিখ্যাত একটা কবিতা। 2014-এর আগে ইন্টারমিডিয়েটের সিলেবাসে এগুলো ছিল, এখন নাই। কবর কবিতা রচনা করে তিনি বেশ খ্যাতি অর্জন করেন। আর পল্লী কবি হচ্ছে ওনার উপাধি। উনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন কিছুদিন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন বলেন তো, আমাদের আর কোন কবি বা সাহিত্যিক ছিলেন, হ্যাঁ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন লেখাপড়া করছেন? কে বলতে পারবেন? আমাদের আর কোন কবি বা সাহিত্যিক ছিলেন যিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে? বলতে পারবেন কেউ? উনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন। আবু জাফর ওবায়দুল্লাহ, ভেরি গুড। এর নাম কে? মিশন বুয়েট। ওরে বাবা, আপনি বুয়েট তো বাংলা পারেন কেমনে? আপনার খেপা খেপা যাবে মানুষের।
ভেরি গুড। আচ্ছা, সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে জব করছেন, পাবলিসিটি বিভাগে। পল্লী জীবন, জসিমউদ্দিন আর জীবনানন্দ দাশ দুইজনের লেখার মধ্যে একটা মানে পার্থক্য আছে কিছুটা। জীবনানন্দ দাশ হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে অনেক আলোচনা করছে জীবনানন্দ দাশ, আর জসিমউদ্দিন হচ্ছে গ্রাম বাংলার মানুষ নিয়ে আলোচনা করছে। রূপাই একটা কবিতা পড়ছে, রূপাই তার আসমানিরে দেখতে যদি তোমরা কেউ চাও, তারপরে হচ্ছে রাখাল ছেলে রাখাল ছেলে, বিভিন্ন বিভিন্ন হচ্ছে কবিতা লিখছে জসিমউদ্দিন, ঠিক আছে। এই যে আমাদের যে পল্লী আগের দিনের ছবিগুলো আছে না, বাবু সেলাম বারে বার, তারপর হচ্ছে বাজান চল যাই চল খেতে লাঙল বাইতে, এই যে গ্রামীণ জনপদ নিয়ে যে লেখাগুলো, এগুলো ম্যাক্সিমাম একটু জসিমউদ্দিনের লেখায়। ইভেন আমাদের আগের সিনেমাগুলোর মধ্যে জসিমউদ্দিনের গানগুলো হচ্ছে অনেক বিখ্যাত, ওই যে আমায় এত রাতে কেন ডাক দিলে, আমায় হাড়কালা করলো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পল্লী জীবন তার, হ্যাঁ, কবিতার হচ্ছে প্রধান উপজীব্য, ঠিক আছে। বাংলা গ্রামীণ জীবন অনেক কিছু লিখছে। নকশি কাঁথার মাঠ, কেউ আচ্ছা, নকশি কাঁথার মাঠ, বালুচর, ধান ক্ষেত, অনেক কিছু লিখছেন। 1976 সালে মারা গেছেন। আচ্ছা, 1976 সালে আরেকজন বিখ্যাত একজন কবি মারা গেছেন, ওনার নাম কি, কে বলতে পারবেন? 1976, হ্যাঁ রাইট, কাজী নজরুল ইসলাম। আচ্ছা বলেন তো, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কবে, কে বলতে পারবেন? কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কবে? সন বলতে পারলেই হবে। 1972। আচ্ছা, এটাও বলি, এই যে কে জানি কে জানি কে গেছে, খাইরুল বাশা, রাইট। হ্যাঁ, কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় 2025 সালে। এর আগে বাংলাদেশ সরকারের গ্যাজেট বা কোনো কিছুতেই হচ্ছে কাজী নজরুল ইসলাম জাতীয় কবির মর্যাদা পায় নাই। 1929 সালেই হচ্ছে কি জাতীয় কবির মানে জাতীয় কবির নামে উনি খ্যাতি পাওয়া যান, জাতীয় কবি। আরে এই আপনাদেরকে বলে, প্র্যাকটিস শিটে দ্বিতীয় বছরে আপনারা স্লাইড পড়ে শেষ করছেন? এই যে বাচ্চারা, আপনারা যে স্লাইডগুলো পড়ছেন বাংলা দ্বিতীয় পত্রের, এগুলো থেকে পরীক্ষায় কমন পড়ে না। তো যখন আমার স্লাইড থেকে কমন পড়ে, আমার দরকার আছে কি আবার এক্সট্রা করে প্র্যাকটিস শিট দেওয়া? বলেন, আমি আপনাদের জন্য পড়াটা কমায় দিচ্ছি, যদি চান তাহলে আরো বাড়াই দিতে পারবো, সমস্যা না। আমার গাদা গাদা প্র্যাকটিস শিট আছে আমার কাছে। আচ্ছা, শুরু করি আমরা, রেডি। প্রতিদান। আচ্ছা, ওনার রচনা কবিতা অনেক কিছু লিখছে, দেখেন কবিতা রচনা সংখ্যা 28টি, শ্রেষ্ঠ কবি হচ্ছে নকশিকাঁথার মাঠ, ইত্যাদি ইত্যাদি। 76 সালে মারা গেছে। আচ্ছা, মূল কবিতা। প্রতিদান কবিতার মূল বিষয়টা হচ্ছে কি জানেন? পরের জন্য বা পরের স্বার্থের জন্য হচ্ছে কি পরিত্যাগ করা, পরের কল্যাণে স্বার্থ পরিত্যাগ করা, এটাই হচ্ছে কি প্রতিদান। পরের কল্যাণে নিজের স্বার্থ পরিত্যাগ করা। আসেন, আমার এই ঘর, ঘর মানে বুঝছেন তো, আমার এই আশ্রয়, ঘর মানে ঘরে ধরলাম, আমার এই ঘর ভাঙিয়াছে যেবা, মানে যে আমার ঘর ভেঙে দিছে, যে আমার থাকার স্থান, যে আমার আশ্রয়স্থল ভেঙে দিছে, আমি বাদী তার ঘর। আরে আমি তার ঘর বাদী মানে কি দেখেন তো, মানে কেউ অপরাধ করলে তাকে কি করতেছে বলেন তো, ভালোবাসা কিনা বলেন না? আমরা কি বলতে পারি? অপরাধের বদলে, অপরাধের বদলা হিসাবে কি দিচ্ছে বলেন তো? ভালোবাসা দিচ্ছে। এটাই কিন্তু প্রতিদান কবিতায় বোঝাচ্ছে। এই জন্য বলছিলাম এটা বাস্তব জীবনে প্রয়োগ করা দরকার নেই, এটা কবিতার মধ্যেই থাকুক, এতটুকু এনাফ। আমার এই ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মানে কি, যে আমাকে দূরে সরায় দিচ্ছে, তাকে আপন করার জন্য আমি রাস্তায় কেঁদে কেঁদে বেড়াই। এটা কোনো কথা? দেখেন তো, পুরা বিপরীত ধর্মী কিনা বলেন তো? যে আপনাকে দূরে সরায় দিছে, আপনি তার জন্য কি করছেন? তাকে আপন করার জন্য কি কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। এটা পরার্থপরতা। যে দেখছেন, প্রতিহিংসার বদলে পরম মমতা প্রকাশ। আপনাদের অনুধাবনমূলক ব্যাখ্যা থাকে না, অনুধাবনমূলক ব্যাখ্যা, জাস্ট সাইডের লেখাটা লিখে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। এইটাই লিখতে হবে এমন না, এই টাইপের কিছু লিখলেই হবে। বুঝা গেছে বিষয়টা? এই টাইপের। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিভাগী। মানে যে আমাকে, যার কষ্টের কারণে আমি সংসার ত্যাগী হইছি। বুঝতে পারছেন বিষয়টা? মানে যার কারণে সংসার শূন্য আমরা বলতে পারি, বা সংসার ত্যাগী। ধরেন কি বলা যায়, কি দেওয়া যায়, যে মরে করিল পথের বিরাগী। ধরেন আপনাকে কেউ, আপনার ছোট ভাই বা আপনার বড় ভাই আপনাকে এত বকাবকি করে, আপনি রাগ করা ঘরের থেকেই বের হয়ে গেছেন। অথবা আপনার বাবা আপনাকে এত বকাবকি করছে, আমরা অনেক সময় কেউ জানি না, কেউ আসেন কিনা এরকম, জিদ করে ঘরের থেকে বের হয়ে যায়। অনেক সময় ছেলেদের কথা বলতেছি, ঘরের থেকে বের হয়ে যায় না,
এই টাইপের, ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন, যে মোরে করিল পথের বিরাগী, মানে যার কারণে আমি সংসার ত্যাগ করে ফেলছি। যেহেতু আপনারা বিয়ে শাদী করেন না, এই জন্য বউ আর জামাইয়ের কথা বললাম না। যার কারণে আমি সংসার ত্যাগ করছি, যার কারণে পথে পথে ফিরি তার লাগি, মানে তাকে আপন করার জন্য আমি কি করি, পথে পথে ফিরি তার লাগে, আপন করার জন্য। যার কারণে আমি কি করছি, সংসার ত্যাগ করছি বা ঘর ত্যাগ করতে হয়েছে, পথে পথে ফিরি আমি তার লাগি, মানে তাকে আপন করে নেওয়ার জন্য কি আমি পথে পথে ঘুরে বেড়াই। বুঝা গেছে বিষয়টা? দীঘল রজনী, দীঘল মানে কি, দীর্ঘ। দীঘল রজনী তার তরে জাগি, তার তরে মানে হচ্ছে জন্য, তরে শব্দের অর্থ জন্য। দীর্ঘ রজনী বা দীর্ঘ রাত তার জন্য জেগে থাকি, ঘুম যে হরেছে মোর। হরেছে মানে হচ্ছে কেড়ে নিছে, হরেছে শব্দের অর্থ কি, কেড়ে নিছে। দীর্ঘ রাত তার জন্য জেগে থাকি, যে আমার ঘুম কেড়ে নিছে, মানে শত্রুর প্রতি মহানুভবতা, শত্রুর প্রতি মহানুভবতা, ঠিক আছে? আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আচ্ছা, উদাহরণ দেখেন, দীর্ঘ রজনী তার জন্য জেগে থাকি, ফানি উদাহরণ। যেমন এই যে, আপনারা কারো আছেন কি ব্রাজিলের সাপোর্টার আছেন না? আছেন? আর্জেন্টিনার সাপোর্টার আছেন না? আছেন তো, বিভিন্ন দলের সাপোর্টার। এখন দেখেন তো, ব্রাজিলের খেলা আর্জেন্টিনার সাপোর্টাররা দেখে কিনা বলেন তো? আবার আর্জেন্টিনার খেলা ব্রাজিলের সাপোর্টাররা দেখে কিনা? ব্রাজিল বাদ হইলেও দেখে, আর্জেন্টিনা বাদ হইলেও দেখে। দেখছেন? এই যে আমার শত্রুর খেলা আমি দেখতেছি বৈশা বৈশা, ঠিক আছে? এই যে দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মর। দীর্ঘ রাত তার জন্য জেগে থাকি, যে আমার কি ঘুম কেড়ে নিছে। বুঝতে পারছেন বিষয়টা? ফানি উদাহরণ দিলাম আপনাদেরকে। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। একটু বুঝতে পারছেন? একটু বুঝতে পারছেন? আবার কি বলতেছে দেখেন, যে মোরে করিল পথের বিভাগী, মানে যার জন্য আমি সংসার ত্যাগী হয়েছি, বা যার কষ্টের কারণে আমি কি সংসার ছাড়তে হয়েছে আমাকে, পথে পথে আমি ফিরি তার লাগে, মানে তার জন্য আমি কি করতেছি, পথে পথে ফিরি আমি তার লাগে। তাকে ভালোবাসা দিয়ে কি আপন করতে চাচ্ছি, আমি তাকে ভালোবাসা দিয়ে আপন করতে চাই। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। ঠিক আছে? ওকে, আমার এই কুল ভাঙিয়াছে যেবা, কুল মানে বুঝছেন তো, আশ্রয় যেটাকে আমরা বলি, ঠিক আছে? আমার এই কুল ভাঙিয়াছে যেবা। এবার আমরা একটু পলিটিক্যাল ব্যাখ্যা করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তার কুল বাঁধি, কেন? কল্যাণময়ী পৃথিবী নির্মাণ করা। সে বিরাগী বিভাগে একই ওয়ার্ড, বিরাগী লিখতে পারেন, সমস্যা নেই। আমার বইতে আগে বিভাগী ছিল, এই জন্য এটা লিখছি। কল্যাণময়ী পৃথিবী নির্মাণ, যে আমার আশ্রয় ভেঙেছে, যে আমার কি কি বলে ভরসার জায়গা বা আমার থাকার জায়গা ভেঙেছে, বা যে আমার ক্ষতি করছে, আমি তার কুল বাঁধিকে আমি তার উপকার করার চেষ্টা করি। ঠিক আছে? কুল ভাঙা মানে হচ্ছে কি, ক্ষতি করা, যে আমার ক্ষতি করা। আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া। বুকেতে আঘাত হানা মানে হচ্ছে কি, তীব্র কষ্ট দেওয়া, তীব্র কষ্ট দেওয়া। ঠিক আছে? যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। যে আমাকে চরমভাবে কষ্ট দিছে, আমি তার জন্য কাঁদি। বুঝতে পারছেন বিষয়টা? ওকে। যে মরে দিয়েছে বিষে ভরা বান। বিষে ভরা বান মানে বুঝেন? কটু কথা, বুঝেন তো কটু কথা? যে মরে দিয়েছে বিষে বিষে ভরা বান, মানে কটু কথা টাইপের। ঠিক আছে? আমি দেই তারে বুক ভরা গান। বুক ভরা মানে হচ্ছে কি, ভালোবাসা। আমি দিই তারে বুক ভরা গান, বা আমি তাকে কি করি, ভালোবাসা দিই। যে দিয়েছে, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান। কাটা মানে বুঝছেন তো এখানে প্রতিকূলতার কথা বলতেছে, প্রতি বা ক্ষতির সম্মুখীন। ঠিক আছে? প্রতিকূলতা। যেমন আপনারা ছোটবেলায় মনে আছে একটা হাদিসের নামে একটা গল্প পড়ছিলেন, যদি হাদিস না, ওই যে এক বুড়ির রাসূল সাল্লামের চলার পথে কাটা দিয়ে রাখতো। পরে বুড়ি, যে রাসূল একদিন দেখে যে কাটা নাই, মনে আছে? পরে যে রাসূল সাল্লাম যে বুড়ির খবর নিছে, মনে আছে না? এই টাইপের। হ্যাঁ, আমি কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর, মানে কারো কাছ থেকে ক্ষতির সম্মুখীন হয়ে কি করতেছি, তার উপকার করার চেষ্টা করতেছি। এটা বলছে অনিষ্টকারীর কল্যাণ কামনা করতেছি, অনিষ্টকারীর কল্যাণ কামনা। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। ঠিক আছে? যে আমাকে দূরে সরাই দিছে, তাকে আমি আপন করে নেওয়ার জন্য কি করতেছি,
কি কেঁদে বেড়াচ্ছি। ধরেন কি দেওয়া যায়, মনে করেন যে কোনো একটা দলের কর্মীরা অনেক নির্যাতন করছে, তারা এখন পালায় গেছে, এখন আরেক দলের কর্মীরা তাদেরকে একসেপ্ট করে নিচ্ছে না, ভাই আমাদের দলে আসেন, আমাদের দলে আসেন। কি মিলছে? এটা প্রতিদান কবিতা, তারা কিন্তু তারা হচ্ছে কি অনেক ইন্সপায়ার্ড প্রতিদান কবিতা থেকে। ঠিক আছে, আমি আর বিস্তারিত বললাম না। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। হ্যাঁ, আচ্ছা, মোর বুকে যে বা কবর বেঁধেছে, কবর বেঁধে মানে বুঝছেন, এখানে হচ্ছে যে মানে শূন্য করা। শূন্য করা বলতে কি, এটা আত্মীয় শূন্য হইতে পারে, এটা সম্পদ শূন্য হইতে পারে, মোট কথা হচ্ছে ক্ষতি করা। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। ঠিক আছে, মানে আমি তার বুকটা ভরে দিই, মানে যে কবিকে নিঃস্ব করেছে, কবি তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিতে চান। যে কবিকে নিঃস্ব করেছে, কবি তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিতে চান। রঙিন ফুলের সোহাগ জড়ানো, সোহাগ মানে কি আদর মমতা, সোহাগ মানে হচ্ছে মায়া। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ গড়ি, মানে রঙিন ফুলের বাগান দিয়ে বা রঙিন ফুলের আদর দিয়ে কি করি, তার বাগান গড়ে তুলি। ঠিক আছে, রঙিন ফুলের, রঙিন ফুলের, হ্যাঁ, সোহাগে তার বাগান গড়ে তুলি। ঠিক আছে, সোহাগে বাগান গড়ে তুলি, বাগান তোলা মানে হচ্ছে কি তাকে হচ্ছে কি ভালোবাসা দেওয়া, তার প্রতি মায়া মমতা প্রকাশ করা ইত্যাদি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে বুঝছেন তো, নিষ্ঠুর কথাবার্তা বলে, নিষ্ঠুর। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে তার মুখখানি, মানে আমি তার মুখখানি নিয়ে কত ঠাঁই হতে, ঠাঁই শব্দের অর্থ আশ্রয়, কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, মানে যে আমাকে নিষ্ঠুর কথাবার্তা বলে, কটু কমেন্ট করে, আমি তার কি করি, তার মুখটা নিয়ে কি তার মুখটা ভালোবাসায় সাজিয়ে দিই। বা এইভাবে বলতে পারেন, কেউ আমার ফেসবুকে কমেন্ট করলে, গালাগালি করলে, আমি সেখানে যা লাভ রিয়েক্ট দিচ্ছি, এই টাইপের। কেউ নিষ্ঠুর আচরণ করলে কবি ভালোবাসায় তার মুখ সাজিয়ে দিতে চান। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এই লাইনটা 3 বার ব্যাখ্যা গেছে। এবার আপনারা এই কবিতা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, ঠিক আছে, যারা ক্লাস করতেছেন, টপিকের মাঝখানে না অপ্রাসঙ্গিক কোশ্চেন করবেন না। আমি টপিক শেষ হওয়ার পরে আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনবো, সমস্যা নেই, তখন বললেন কোশ্চেন অ্যান্সার করব। এখন বিষয়টা হচ্ছে এরকম, মনে হয় একজন টিচার ক্লাস করতেছে, স্যার আমারটাকে দেন, আমারটাকে বলেন, আমারটাকে বলেন, ঠিক আছে, তখন ওই কি পড়ার যে ফ্লোটা হারায় যায়। আর আপনি বলতে পারেন গোড়ার ডিম আর ফ্লো, বাংলা আবার ফ্লো লাগে কি, সেটা ভিন্ন কথা, সেটা আপনার কথা, কিন্তু আমারটা হচ্ছে ভিন্ন। বলেন, কবিতার মূল বিষয়টা হচ্ছে পরার্থপরতা, মানে অপরের কল্যাণ করা। ঠিক আছে, বান শব্দের অর্থ বিষে ভরা বান, বান শব্দের অর্থ তীর। এখানে ভাবার্থ বলছি, কটু কথা, মুখ দিয়া তীর বাইর হয় কেমনে? একটা কথা আছে না, মুখের কথা আর তীর একবার বের হলে আর ফেরত নেওয়া যায় না। না, পংক্তি মুখস্থ করা দরকার নেই, পংক্তি মুখস্থ করা দরকার নেই। বিষে ভরা বানের ভাবার্থ লিখলাম কটু কথা স্যার, বুঝছেন? বান শব্দের অর্থ তীর। গাইডের সাজেশন পার্ট কি, এখন কোন গাইড সেটা নিয়ে হচ্ছে কথা। ঠিক আছে, মনে করেন রয়্যাল লেকচার এগুলো পড়লে ঠিক আছে, এগুলা থেকে কমন পড়ে যাবে, আর আমাদের স্লাইড থেকে ইনশাল্লাহ কমন। ওকে, আরেকবার বুঝাবো পুরোটা পড়ানোর পরে? ওকে, ঠিক আছে, এই যে স্লাইড দেখতেছেন তো, এবার দেখেন, এটা হচ্ছে বালুচর কাব্যগ্রন্থ থেকে নাম আছে, ইভেন যে জিনিসগুলো পয়েন্ট সেগুলো ইয়ে করছি। এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এখানে মোট 18টা লাইন আছে, আর মানে 18টা চরণ আছে। এবার দেখেন, সৃজনশীলের জন্য আমাদের ফোকাস করতে হবে কিভাবে। সৃজনশীলের জন্য কবি কার জন্য কেঁদে বেড়ান এবং কেন, দেখছেন, কবি কার জন্য কেঁদে বেড়াই এটা, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন, হ্যাঁ অফলাইনে আমি কোশ্চেন করি, কবির কবিতায় পরার্থপরতা কিভাবে প্রকাশ পাইছে, যে বিভিন্ন গুণগুলা বলবেন, যে কেউ তার কুল বাঁধলে সে তার আপন করে নেয়, তারপর হচ্ছে রঙিন ফুলের সোহাগ দিয়ে কারো মুখ সাজিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। আঘাতের বিপরীতে কবি কেন ভালোবাসা দিতে চেয়েছেন, এগুলো আমি সব এখানে দিচ্ছি। দেখেন, মাত্রাবৃত্ত মানে বলছিলাম এক লাইনের সাথে আরেক লাইনের ছন্দে মিল থাকা, যেমন দেখেন বাধি, কাদি, বান, গান, ভর, পর, দেখছেন, এইগুলো সাধারণত মাত্রাবৃত্ত হয়, ছন্দের নাম।
ওকে, এবার দেখেন শব্দার্থ এত লাগবে না। শব্দার্থ এই দেখেন, এই যে আপনারা বান শব্দটা দিচ্ছেন না, এই দেখছেন বান শব্দার্থ কিন্তু আমি জানি শব্দার্থ এটা, কিন্তু ওইখানে হচ্ছে ভাবার্থটা আসবে। আমার স্লাইড পড়লে ইনশাল্লাহ কমন পড়বে ইনশাল্লাহ, কারণ দেখেন বইয়ের পড়াটা তো আমি স্লাইডেই দিয়ে দিছি। বইয়ের পড়াটা কমন পড়বে না কেন? এখানে আমার ক্রেডিটের কিছু নেই এখানে। স্লাইড কই পাবো আল্লাহ রে। বালুচর দেখেন, এই যে এটা হচ্ছে মূল ভাব, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। কি বললাম? ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা বা অপরের কল্যাণ তৈরি করাটা, এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন প্রীতিময় একটা পরিবেশ। প্রীতিময় পরিবেশটা কেমন দেখেন, আপনারা এই কবিতাটা ভালো বুঝবেন। প্রীতিময় পরিবেশ যেমন আমরা আপনাদের প্রতি রিকোয়েস্ট আর কি, মনে করেন আমরা অনেক সময় কারো মতের বিপরীত আমাদের হইতেই পারে, ঠিক না? কারো ইয়াতে আমরা কখনো কমেন্টে গালিগালাজ করব না। এই জিনিসটা খুবই খারাপ, কারণ এই কমেন্টগুলো অন্যের কাছে শো করে। এটা আমাদের হচ্ছে ফ্যামিলিগত যে আমরা কেমন ওইটা বুঝায়। ঠিক আছে? এখন দেখেন কেউ আপনাকে গালিগালাজ করলো, সেখানে সে মানে গঠনমূলক সমালোচনা করলো অথবা গঠনমূলকভাবে রিপ্লাই দিল। আপনি যদি গঠনমূলকভাবে সমালোচনা করেন তাহলে লোকটা শোধরাবে, আর আপনি যদি গালিগালাজ করেন তাহলে কিন্তু লাভ হবে না। ঠিক তেমনিভাবে আমাদের মারা যদি মনে করেন কোনো মেয়েরে বলে আয় তুই কাম কর না, তো খবর আছে, দেখবেন মেয়ে কইব যে করুন না, পারলে কিছু করো। সেম জিনিসটা যদি মা কি করে, একটু মাথায় হাত দিয়ে বলে মা একটু কাজ কর না, আমি তো অসুস্থ, একটু কাজটা কর, দেখবেন মেয়ে এর চেয়ে বেশি কাজগুলো করে। অনেক সময় আছে অনেক কিছু ধমকে হয় নাকি, কি বলতে হয়, নরমে বলতে হয়। এই জিনিসটাই কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরছে, এই জিনিসটাই। ঠিক আছে? পাঠ পরিচিতি মুখস্থ দেখেন, অনিষ্টকারীর উপকার করা, বাসযতকারী ইত্যাদি। আচ্ছা স্যার, এই যে অনুধানমূলক কোশ্চেন এগুলা থেকে পরীক্ষায় কমন, এগুলা থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন থাকবে। ঠিক আছে? 100% এইগুলা থেকে পারবেন না এগুলা পড়তে? ওকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে স্যার মানব কল্যাণ প্রবন্ধে যাব। মানব কল্যাণ, এটার অনেক কিছু আছে। মানব কল্যাণ সৃজনশীল লেখার একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, সৃজনশীল লেখার একটা উদাহরণ দিলাম। ঠিক আছে? এই দেখেন, বিশেষ করে এই যেগুলো ইম্পর্টেন্ট দেখেন 3 নম্বরের ক্ষেত্রে, এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট। আপনাকে কোন দিক থেকে সাদৃশ্য আছে নাকি কোন দিক থেকে সাদৃশ্য নাই, এই জিনিসটা তুলে ধরতে পারলেই হবে, মানে 3-এ 3 পেয়ে যাবেন। ঠিক আছে? এই যে 4-এ 4 ইত্যাদি ইত্যাদি। মানব কল্যাণ রেডি, ছোট ছোট প্রবন্ধ, মানব কল্যাণ পুরোটাই পড়াইতে হবে। কি বলতেছেন স্যার? ভাই টপিক ওয়াইজ এমসিকিউ রে, আচ্ছা এমসিকিউ টপিক ওয়াইজ রাখলে লাভ হবে কি? আপনারা পরীক্ষায় ভালো করবেন এই তো, নাকি? ক প্রশ্নের জন্য কি? ক প্রশ্নের জন্য তো পুরো কবিতাই। আচ্ছা গুড, হ্যাঁ। আচ্ছা, এই ভালো করার পরে এরপরের উপকারটা কি বলেন? হ্যাঁ, মানে এরপরের উপকারটা কি? আপনি যখন পরীক্ষায় দিবেন তখন কি একটা টপিকের উপরে এক্সাম আসবে বলেন? আমরা এই জিনিসটা কিন্তু সেম, আপনি অ্যাডমিশনও ধরা খাবেন এই জিনিসটা। মনে করেন আপনি ফিজিক্সের ভেক্টর পড়লেন, আমি ভেক্টর সম্পর্কে এখন পুরো ছক্কা মারতে পারি, আমার রাখেন, এই আমি সব পারি, বাস আপনার মধ্যে একটা ফেক কনফিডেন্স আসবে। যখন আরো 2-4টা টপিক পড়াবে তখন আপনি ভেক্টর ভুলেই গেছেন। বলেন? এই জন্য একেবারে সব না, আবার একটা একটা নির্দিষ্ট টপিক না, নির্দিষ্ট টপিকে কোশ্চেন পারলে সেটা হচ্ছে ফেক কনফিডেন্স জাগে। এটা না, কমপক্ষে 3-4টা টপিক পড়ার পরে যখন আপনারা এক্সামগুলো দেন তখন বোঝা যায় আসলে কোন টপিক আপনার গুরুত্বটা কতটুকু বা কোন টপিকটা আপনি কতটুকু পারেন। ঠিক আছে? আমরা ওইভাবেই করতেছি। আচ্ছা, শুরু করি আমরা। মানব কল্যাণ। আবুল ফজল 1903 সালে জন্ম, ওনার সম্পর্কে বেশি কিছু আর দায়িত্ব দরকার নেই। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত, বুদ্ধির মুক্তি আন্দোলন। ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে মানবতন্ত্র, 21 পানি মাথা নত না করে। এটা আপনারা অনেকে ভুল করেছেন। 21 পানি মাথা নত না করে এটা হচ্ছে ওনার লেখা, 1983 সালে উনি মারা গেছে। এই প্রবন্ধের মধ্যে অনেক কথা আছে বলার মতো এই প্রবন্ধের মধ্যে। ঠিক আছে? ওকে। মূল ভাব, মূল ভাবটা পরে আমরা দেখি মূল ভাবটা কি। মূল ভাবটা আপনারা পড়ে নেবেন মূল ভাবটা। আচ্ছা, আপনারা বলেন তো মানব কল্যাণ বলতে সাধারণত আপনারা কি বুঝেন? মানুষের কল্যাণ করা, এইটাই তো। এখন মানুষের কল্যাণ বলতে আমরা কি বুঝি? টাকা পয়সা দেওয়া, এইটার নামে কি মানুষের কল্যাণ করা। একটা মানুষকে আপনি 10,000 টাকা দান করলেন, আর একটা মানুষকে আপনি প্রতি মাসে 2,000 টাকার একটা চাকরির ব্যবস্থা করলেন, কোনটা আপনার জন্য ভালো বলেন? মানুষের জন্য কোনটা ভালো হবে, 10,000 টাকা দানটা নাকি প্রতি মাসে 2,000 টাকা চাকরিটা? 2,000 টাকা। আচ্ছা, এরপর দেখবেন আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আমাদের অনেক, জানি না কারো কাছে লেগে যায় কিনা,
যাদেরকে আমরা হেল্প করি, রোজার মাস আসলে জাকাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি, দেখবেন ওনাদের মধ্যে একটা না ডিপেন্ডেন্সি তৈরি হয়ে আছে আপনার উপরে। রোজার মাস আসলে আমাকে হেল্প করবে, দেখেন ডিপেন্ডেন্সি তৈরি হয়ে থাকে। ইভেন ওইখানকার বাচ্চা কাচ্চারা হচ্ছে না ইয়া হইতে চায় না, কি বলে এটাকে, যে আত্মমর্যাদা সম্পন্ন বা জব করতে চায় না। কেন? রোজার মাস আসলে তো আমাকে টাকাই দিবে। এখন দেখেন এই আপনার দান করার কারণে এই লোকটা বা এই ফ্যামিলির অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে দিনে দিনে, বলেন তো? আপনার আমি বলতেছি না আপনার দান করাটা খারাপ, আপনি অবশ্যই দান করবেন, তো কথা হচ্ছে আপনার দানের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা এটা তো ভালো না। আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে আমরা যেমন দেখি না, আফ্রিকা মহাদেশে খুব গরিব দেখি না আমরা আফ্রিকা মহাদেশের স্টুডেন্টরা স্টুডেন্ট আফ্রিকা মহাদেশের লোকেরা ডিপেন্ড করে পর্যটকদের উপরে, আফ্রিকা মহাদেশের এনজিওদের উপর ডিপেন্ড করে। কেন? ওইখান থেকে দান সৎকা টৎকা আসবে, আমরা খাবো। এই জিনিসটাকে মানব কল্যাণ বলে না, বরঞ্চ আপনি তার প্রতিভা অনুসারে কোনো একটা চাকরি দেওয়া, কোনো একটা অর্থের ব্যবস্থা করে দেওয়া, এইটাকে বলা হচ্ছে মানব কল্যাণ। কিন্তু আমাদের দৃষ্টিতে এটাকে মানব কল্যাণ বলে না। আমাদের দৃষ্টিতে মানব কল্যাণ বলতে কি বুঝায় বলেন তো? মানুষকে খাওয়ানো, মানুষকে দেওয়া, ঠিক না? এই মানুষ মরলে আপনাদেরকে খাওয়ায় না? কি মানুষ মরলে খাওয়া দাওয়ার আয়োজন করে না, কি বলেন? ওই যে 3 দিনের বা 40 দিনের কোনো একটা করে, ঠিক না? আচ্ছা বলেন তো, এই খাবার দাবারের আয়োজন করার পরে কি সমালোচনা বেশি হয় নাকি প্রশংসা বেশি হয়? 3 দিনের পরে আরো সমালোচনা বেশি হয় না? অথচ এই টাকাটা কালেক্ট করে যদি ওনার জন্য হচ্ছে কোনো গরিবকে দিয়ে দেওয়া, বা ধরেন আমি কি করলাম, যে টাকা পয়সা নিয়ে রাস্তা ঠিক করে দিলাম, একটা মৃত মানুষের নামে একটা রাস্তা ঠিক করে দিলাম, ঠিক আছে, যত মানুষের রাস্তার উপরে হাঁটবে তার সওয়াব হবে, এগুলা ক্ষেত্রে আমরা নেই। অথবা আপনি রাস্তার একটা লাইট জ্বালায় দেন ওই মৃত মানুষটার নামে, দেখবেন এখানে কেউ যাবে না। কেন? মানুষে এখানে নাম কামাবে না। আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে কি জানেন? নাম কামানোটা আমাদের উদ্দেশ্য। ওকে, এই জিনিসটি এখন মানব কল্যাণে দেখেন, মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়, আমাদের প্রচলিত, আমার দেওয়া নয়, আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা ও মামুলি অর্থে, একবারে সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কেন? প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে না পারায়, প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে না পারায়। উদাহরণ দেখি একটু, একটা জিহাদ নামে একটা শব্দটা শুনছেন ইসলামের পরিভাষায়, ঠিক না? এখন জিহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি জানেন? চেষ্টা করে যাওয়া। জিহাদ শব্দের শাব্দিক অর্থ, জিহাদ মানে যুদ্ধ হইতে পারে, জিহাদ মানে অত্যাচারের সামনে কথা বলা হইতে পারে। এখন আপনি কি করলেন, ভাই আমি তো 2 প্লেট খাই, আজকে কষ্ট করে 3 প্লেট খাইছি, মানে খানার বিরুদ্ধে আমি জিহাদ করলাম। এটা কি আসলে জিহাদ? বলেন, এটা কি জিহাদ? এখন একটা মানুষরে আপনি কি করতেছেন, 2-1 হাজার টাকা দিতেছেন, আমি তো তোমার জন্য অনেক কাজ করে ফেলছি, দেখবেন মানে খোটা দেয় কিন্তু ওইরকম। আসলে কি এটা কি তার জন্য মানে কল্যাণ হয়েছে? এটা তো কখনোই কল্যাণ না। যেমনিভাবে 2 প্লেটের জায়গায় 3 প্লেট খাওয়াটা জিহাদ না, তেমনিভাবে কিছু টাকা দেওয়ার পরে ওইটাকে মানব কল্যাণ বলা যায় না, কিন্তু আমরা এটা বলি। প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে না পারা, এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি। কি মনে করে থাকে না? এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ দেখেন, যে ভিক্ষা নেয় তার মর্যাদা কি বড় থাকে না, মানে উঁচুতে থাকে না নিচুতে থাকে? যে ভিক্ষা নেয়, মনে আমি আপনাকে দান করতেছি, বলেন তো যে দানটা গ্রহণ করে তার মর্যাদাটা অনেক কমে যায় না? এটা দেখেন, মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদা যে এতে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত আমরা উপলব্ধি করতে পারি না, ঠিক আছে? তার মানে কি আমরা দান খয়রাত করবো না? অবশ্যই করবেন, সেটা ভিন্ন কথা। তার মানে কিন্তু দান খয়রাতের নামে আরেকজনকে কি করা যাবে না, ডোমিনেট করা যাবে না আরেকজনকে। ইসলামের নবী বলেছেন, মানে রাসূল ইসলাম বলেছেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত থেকে বলতে কোনটা? উপরের নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, মানে গ্রহিতা। আর ওপরের হাত মানে দাতা, যে কি করে অন্যকে দান করে বা অনুগ্রহ বর্ষণ করে। তাহলে কোন হাতটা শ্রেষ্ঠ বলেন তো? নিজে দান করা নাকি দান গ্রহণ করা? অবশ্যই নিজে দান করাটা হচ্ছে কি শ্রেষ্ঠ। আর যখনই আপনার মধ্যে অর্থনৈতিকভাবে হচ্ছে ডিপেন্ডেন্ট না আসবে, ইন্ডিপেন্ডেন্ট না হবেন, অর্থনৈতিকভাবে যখন আপনি সচ্ছল না হবেন, আপনি অন্যদের কথা শুনতেই হবে। ধরেন ধরেন আমি এসিএসে এখানে ক্লাস দিচ্ছি, ধরেন এখানে হচ্ছে পুলিশ কমিশনার আসছে, তো পুলিশ কমিশনার বা অনেক বড় একটা পোস্ট লোক আসলেও কি আমি কি আমার জায়গাটা ছেড়ে দিব ওনার জন্য? বলেন যে ভাই আমি আজকে থেকে ক্লাস দিব না, আপনি এখন থেকে ক্লাস দেন, নিবেন? বলেন তো?
বড় কোনো লোক আসলে? কখনোই না। কেন? হ্যাঁ, উনি অনেক মর্যাদা সম্পন্ন লোক, ঠিক আছে, কিন্তু আমি আর্থিকভাবে তার উপরে কি না, ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, এবার আসেন, আমরা মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে দেখবেন নির্বাচনের আগে আসলে বা ইয়াতে আসলে দেখবেন কত লোক কত দান করে না? কি বলেন? ওয়াজ মাহফিল হলে বলেন তো পলিটিক্যাল লিডারকে সভাপতি বানাইতে হয় না? কি বলেন? ইচ্ছা কি থাকে? লিডার এখানে কিছু দান করুক, মানে ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্সির কারণে যে লোকে জীবনে পশ্চিম দিকে ফিরে একটা সেজদাও দেয় না, তাকে আমাদের মাহফিলের সভাপতি বানাইতে হয়। তার অনুদানটা হচ্ছে মসজিদ মাদ্রাসা গ্রহণ করতে হয়, করতে হয় না? এইটাই এখানে বলতেছে। ঠিক আছে, কি? হ্যাঁ, আমরা বৈধ টাকা কোনটা আর অবৈধ টাকা কোনটা এগুলা দেখি না। আমার সাথে আজকে কথা বলেন, আজকে আপনাদের সাথে কথা বলা হবে। ঠিক আছে, আচ্ছা, এটাই বলছে দেখেন, যে হাত তুলে উপরে দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা, দীনতা মানে হচ্ছে স্যার সংকোচবোধ। সংকোচবোধ থাকে না তাদের মধ্যে? অনেক মারাত্মক সংকোচবোধ থাকে যে দানটা গ্রহণ করে। দেখবেন আপনারা গ্রামের মধ্যে বা অনেক সময় শহরের মধ্যে ইমাম সাহেব জোর গলায় কোনো কথা বলতে পারে না। কেন বলতে পারে না? তার আর্থিক সচ্ছলতা না থাকার কারণে। তার যদি আর্থিক সচ্ছলতা থাকতো তাহলে কি করতো? সে ঠিকই ধরতো জায়গা মতো। আচ্ছা, হুম, দান বা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়ব, অবয়ব মানে কি? শরীরে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে? বুঝতে পারছেন? মানে দান গ্রহণকারী শরীরে যে একটা সংকোচ বোধ কাজ করে, কাচুমাচু একটা ভাব কাজ করে, এটা তো আমরা সবাই দেখি। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই মর্যাদার দিক থেকে, মর্যাদার দিক থেকে যে দান করে আর যে দান গ্রহণ করে, দুজন কি এক? দুইজন কখনই এক না। এদের মধ্যে কি আকাশ পাতাল তফাৎ, বা আমরা বলতে পারি কি বিস্তর ব্যবধান এদের মধ্যে। ওকে, আচ্ছা, তারপর দেখেন, এই কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, ব্যক্তির কাছে আমরা তো ব্যক্তিগতভাবে বলতেছি এখন, অবয়ব মানে শরীর স্যার। এই কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ এবং রাষ্ট্রের বরঞ্চ আরো অধিকতর সত্য। দেশ এবং রাষ্ট্রের ব্যাপারে, দেশ আর রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? স্টেট আর ইয়ার মধ্যে দরকার নেই আমাদের পার্থক্য, রাষ্ট্রের ব্যাপারে অনেক বেশি সত্য। আচ্ছা, যেমন দেখেন, আমরা যখন আমেরিকায় যাই, আমরা ইউরোপে যাই, তখন কি করি আমরা? নিচু যে কাজগুলো, ধরেন আমরা হোটেল বয়, তারপর ক্লিনার, এই জবগুলো আমরা করি না? কি বলে না, আমাদেরকে মোটিভেট করা হয় কি কোনো কাজই ছোট না, এ কথাগুলো বলে না? কেন এই জায়গাটায় মোটিভেট করা হয়? কারণ কি আমরা এই কাজগুলো করতে ইউরোপ, মধ্যপ্রাচ্য বা এগুলাতে আমরা যাইতে হয়, ঠিক না? এখন মনে করেন আপনার অনেক টাকা পয়সা আছে বাংলাদেশের, ধরেন আপনি একটা কি সালমান, আপনি এখন আপনার কাছে যেহেতু অনেক টাকা আছে, আপনি আমেরিকা একটা প্রপোজাল দিলেন যে আমি একজন কাজের লোক চাই, সে হচ্ছে আমেরিকান নাগরিক হইতে হবে, তার বেতন আমি 5 লাখ টাকা দিব, কিন্তু সে একজন কাজের লোক হইতে হবে। ঠিক আছে, কি আমেরিকান নাকি পাঠাবে 5 লাখ টাকার জন্য কোনো কাজের মহিলারে? কি এটা নাই? হ্যাঁ, পাঠাবে না। কেন? কোনো কাজই তো ছোট না, তাহলে পাঠাবে না কেন বলেন? কারণ আমেরিকা তার নাগরিকদেরকে কি শিখাইছে? তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি ডাক্তার হবা, তোমার মধ্যে একটা আত্মমর্যাদা বোধ কাজ করবে, ঠিক না? আমাদেরকে কি শিখেছে? ভাই তোর টাকা কামাইতে হবে, তুই যেমনে পারস, কোনো কাজই ছোট না, এগুলো বলে বলে শিখেছে, মোটিভেট করছে আমাকে এইভাবে। তা আমরা যেহেতু কি উন্নয়নশীল বা অনুন্নত দেশ, তাই আমাদের জন্য এক ধরনের মোটিভেশন, আর উন্নত রাষ্ট্রের জন্য কিন্তু আরেক ধরনের মোটিভেশন। বুঝা গেছে বিষয়টা? এটাই দেখেন, এই যে আত্মমর্যাদা, এই কথা যেমন ব্যক্তির বেলায় সত্য, তেমনি দেশ ও রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক। এই লাইনটা আমাদের সাথে বর্তমানে মিলবে। মানে জাতীয় চেতনার সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক, জাতীয় চেতনার সাথে কি থাকে? রাষ্ট্রের নিবিড় সম্পর্ক থাকে। রাষ্ট্র জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক। আমাদের যে সমন্বিত চেতনা, এইটাই কি কি রাষ্ট্রের মধ্যে তুলে ধরছে। যেমন দেখেন, উদাহরণ দিই, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে এরা বাটপার টাইপের লোক হয় কিনা বলেন তো? সাধারণত বাটপার টাইপের লোক হয়, বিভৎস মানে খুব কুৎসিত বা খারাপ, বাটপার টাইপের লোক হয়। কেন? দেখেন, চেয়ারম্যান ইলেকশনে যায় আপনি তার কাছ থেকে কি চেয়েছেন? হচ্ছে চায়ের নামে টাকা খুঁজতেছেন, ঠিক আছে? আপনি হচ্ছে তার কাছ থেকে সাবান খুঁজতেছেন, আপনি তেল খুঁজতেছেন, আপনি তার কাছ থেকে টাকা চাইতেছেন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি নামে। যে পাবলিসিটি করতে হয় না, 5 লাখ 10 লাখ টাকা করে দিতে হয় না ইউনিয়ন পরিষদের নির্বাচনে। তা আপনি যেখানে বাটপার, আপনার নেতা কেমনে ভালো হবে বলেন? কি এই আলুর দাম এখন কম না বেশি বলেন? আলুর দাম মোটামুটি
কম, সিঙ্গারার সাইজ কি বড় হয়েছে? আলুর দাম তো কম, সিঙ্গারার সাইজ কি বড় হয়েছে বলেন? সিঙ্গারার সাইজ বড়। তো ভাই আমরা সেম, এই জিনিসটা হচ্ছে আমরাই, ঠিক আছে? তো আমরা যেহেতু এমন, তা আমাদের নেতারা পাটপার হবে, এটাই স্বাভাবিক। এটাই বলতে থাকেন, রাষ্ট্র জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার প্রতীক, ঠিক আছে? মানে কি, জাতীয় চেতনার সাথে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক কাজ করে। ইজ ইট বুঝিং? কি বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, প্রশাসন চালালাম, পুলিশ টুলিশ দিয়ে চালালাম, এটা না। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও কি রাষ্ট্রের একটা নিবিড় দায়িত্ব। কি করতে হবে ভাই? জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করতে হবে। কিন্তু আমাদের মধ্যে না এই আত্মমর্যাদাটা নাই। যেমন আপনাদেরকে যদি বলে হয় হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, আপনারা কি বলবেন? আমি একটা ইঞ্জিনিয়ারিং হইতে চাই, আমি ডাক্তার হইতে চাই, আমি ইয়ে হইতে চাই। এখন দেখেন, আপনারা কেউ এই কথা বলবেন না আমি একজন স্বাস্থ্যমন্ত্রী হইতে চাই, আমি প্রধানমন্ত্রী হইতে চাই, বা আমি দেশের ক্ষমতায় যেতে চাই। আর আপনি অনেক ভালো ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী বাটপার, আপনার তার কথা শুনতে হবে কিনা বলেন? শুনতে হবে না? আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ বা ওই মানে হচ্ছে ভিশনারি যে ড্রিম, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। আমরা যে অন্যদেরকে লিড দিব, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। ইভেন আমাদের মাথা আসেও না কখনো। কোনো রকম আমরা টাকা কামাইতে পারলেই হয়ে যাবে আর কি আমাদের, ঠিক আছে? ওকে, তারপর আসেন রাষ্ট্র জাতীয় উন্নয়ন। যে রাষ্ট্র হাত পাতা, এই দেখেন তো হাত পাতা আছে কিনা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর্থিকভাবে অনেক দরকার ছিল, ঠিক আছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো শেখ মুজিবুর রহমান যখন যেহেতু আর্থিকভাবে চাইতো, আর দুর্নীতি প্রচুর পরিমাণ ছিল, তখন আমেরিকার এক প্রেসিডেন্ট বাংলাদেশে বলতেছিল এরকম যে বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। বটমলেস বাস্কেট মানে বুঝেন, ঠিক আছে? তলাবিহীন ঝুড়ি। মানে যত টাকাই তাদেরকে সহায়তা করেন না কেন, বাংলাদেশের কি অভাব দূর হবে না, ঠিক আছে? এইটাই দেশের যে রাষ্ট্র হাত পাতা, আমরা হাত পাতি দেখে আমাদেরকে এই কথাটা বলতে পারছে, ঠিক আছে? যে রাষ্ট্র হাত পাতা, চাটুকারিতা, এ আছে কিনা চাটুকারিতা বলেন? কি আছে না চাটুকারিতা? হ্যাঁ, আমাদের রাষ্ট্রপূজন দেওয়ার দরকার নাই। একটু চিন্তা করেন, স্যারের কথার সাথে চাটুকারিতা করি কিনা আমরা? জি স্যার, জি স্যার, জি স্যার। পরীক্ষায় কিছু নাম্বার লেগে কি পরিমাণ কিছু চাটুকার পোলাপান আছে বলার বাইরে। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাদের প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক গড়ে তুলতে পারে না। মানে নেতিবাচক শিক্ষার মাধ্যমে কখনই কি হইতে পারে না, রাষ্ট্রের সুনাগরিক গড়ে তোলা যায় না। ভিজিট বুঝিং, বুঝতে পারছেন বিষয়টা? নেতিবাচক শিক্ষার মাধ্যমে কখনই রাষ্ট্রের সুনাগরিক গড়ে তোলা যায় না। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, মনে আছে আপনারা ছোটবেলায় স্কুলে ভর্তি হলে পরীক্ষা দিয়ে ভর্তি হইতো না? অনেক স্কুলে, ধরেন আমি ঢাকার বড় বড় স্কুলগুলো, পরীক্ষা দিতে হয় না? পরীক্ষা দিতে গেলে 2 নম্বরই এসে স্বাভাবিক কিনা বলেন তো? একজন আরেকজনের দেখা লেখা, 2 নম্বরই করা। যা পারে দেখি 14 বছর পর্যন্ত করে পরীক্ষাই রে, যা পারে, ঠিক আছে? এই যে এইভাবে নেতিবাচক শিক্ষার মাধ্যমে কিভাবে আমরা হবো বলেন? হবে না। ওকে, তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। মানব কল্যাণ মানে এই না যে কি করবে আল্লাহর রাস্তে কিছু টাকা দেন, এটার নামই মানব কল্যাণ না। এটা অবশ্য কল্যাণ, তো এইটাকেই বৃহত্তর স্বার্থে মানব কল্যাণ বলা যায় না, ঠিক আছে? মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি। কি বলতেছে? মনুষ্যত্বের অবমাননা মানে বুঝেন, মর্যাদার অপমান, মানে মানুষের মর্যাদার অপমান, এটা বলতেছে। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে লোক দেখানো দান, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। এই যে বন্যার সময় দেখেন না আমরা ত্রাণ দিই, ত্রাণ দিয়া কি এখন দেখেন তো যে ত্রাণটা নিতে আসে তার মনটা কি অনেক উৎফুল্ল থাকে বলেন তো? থাকে না। কিন্তু আমরা ক্যামেরা করতেছি, মার্কেটিং করতেছি, ঠিক আছে, মানুষকে দেখাচ্ছি, তা এইটা আমার প্রতিষ্ঠানের জন্য লাভ হইতেছে, কিন্তু পাশ দিয়া কিন্তু দেখেন তার অপমান হইতেছে কিনা। যে ত্রাণটা নিতে আসতেছে তার কষ্ট লাগতেছে না যে দেশের মধ্যে একজন দরিদ্র লোক হিসেবে কি তাকে চিহ্নিত করা হচ্ছে? এটা কি চায় কেউ? এটাই বলছে দেখেন। মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি। কি করতে হবে স্যার? মানুষের মর্যাদা বাড়াইতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে, আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহত, মানে সম্মানজনক জীবন প্রদানের যে সুযোগ দান, এইটার নামই হচ্ছে কি মানব কল্যাণ, ঠিক আছে? সম্মানজনক জীবন প্রদানের যে সুযোগ দান, এইটাকেই বলা হচ্ছে কি মানব কল্যাণ।
একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে ভিক্ষা চাইতে আসলো। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলছেন, এইটা দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করো। এই রাসূল সাল্লাম কি চাইলে পারতেন না কি তাকে ইয়া করতে, দান করতে? কি রাসূল কি পারতেন না? তার কি সে সামর্থ্য ছিল না? কিন্তু দেখেন, দান খয়রাত করলে তো তার মধ্যে কি আত্মমর্যাদা বা ডিপেন্ডেন্সি তৈরি হবে না, তার ইন্ডিপেন্ডেন্সি তৈরি হবে না। এইটাই দেখেন কি হচ্ছে, একখানা কুড়াল কিনতে বলছেন, এটা দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। এইভাবে তিনি লোকটাকে শুধু স্বাবলম্বনের পথ দেখান নেই, সে সঙ্গে দেখিয়েছেন মর্যাদাবান হওয়ার। আপনি কখন মর্যাদাবান হবেন? যখন আমি স্বাবলম্বী হব। বোঝা গেছে বিষয়টা? যখন আমি স্বাবলম্বী হব তখনই কিন্তু আমি মর্যাদাবান হব। যখন আমি স্বাবলম্বী না, আমার মধ্যে সেই মর্যাদাটা থাকবে না। আমাদের সমাজে দেখবেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে বিবেচনা করলে কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন। একজন চাওয়ালা সে স্বাবলম্বী, এজন্য তার কাছে কোনো বিষয় না। কিন্তু একজন চাকরিজীবী, তার চাকরি গেলে কিন্তু সে শেষ, তাকে দেখবেন বসের কথায় কিন্তু তোয়াজ করে চলতে হয়। ঠিক আছে, তোয়াজ করে চলতে হয়। সেই সঙ্গে দেখিয়েছেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবন যাপনের উপায়। কিভাবে মর্যাদার সাথে জীবন যাপন করছে বলেন তো? বন থেকে কাঠ সংগ্রহ করে হচ্ছে কি নিজে নিজে বিক্রি করছে, নিজে ইনকাম সোর্স তৈরি করছে। মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে। কি বলতেছে? মানুষকে মানুষের মতো করেই বড় করতে হবে। মানুষ কোনো দয়ার জিনিস না। মানুষ, ঠিক আছে, ধরেন আপনাকে একজনে হচ্ছে সুলতান ডাইনিং এ হচ্ছে কি কাচ্চি খাওয়াইছে, আপনি খায়াটা খুব ভাল লাগছে। খায়াটা পরে এখন আপনারা বলতেছে, আরে ফকিন্নির পুত, তুই তো জীবনে কাচ্চি খাইতে পারবি না, আমি এর লেগে তোর আজকে দয়া করে খাওয়াইছি। এখন বলেন তো, কাচ্চি বাইরে হয়ে যেতে মন চাবে কিনা? ওর কথা শুনে কথা চাইবে না? তো এরকম ভাবে আপনি কাউকে হেল্প করার পর যদি কি করেন, তাকে খোটা দেন বা তাকে কি করেন, অপমান করেন, তাহলে কি এই উপকারের আসলে কি নেই, কোনো ভ্যালু নেই। এটা বলতেছে। ওকে, মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তি বিকাশের পথে বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান। মানে মানবিকতাবোধ বিকাশে যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে কি মানব কল্যাণের প্রাথমিক পদক্ষেপ। মানবিকতাবোধ বা মানুষের মর্যাদা বা প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া, এটাই হচ্ছে মানব কল্যাণ। সেই সোপান, সোপান শব্দের অর্থ সিঁড়ি, সেই সোপান রচনায় কি সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। মানুষের মর্যাদাবোধ বৃদ্ধিটাই কি, এটাই হচ্ছে কি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া। যেমন ইউরোপ আমেরিকার মধ্যে আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি ওই বিষয়ে রাষ্ট্রের কাছে কিন্তু পড়ালেখা করতে পারবেন। আপনি আর্ট ভালো করতে পারেন, আপনি আর্টের স্কুলে ভর্তি হতে পারবেন। আপনি ডাক্তারিতে পারদর্শী, আপনি ডাক্তারিতে পড়তে পারবেন। তো বাংলাদেশ কি জিনিসটা আছে? কখনোই নেই, ঠিক না? চা দোকানদার না, চা দোকানদার হওয়ার কথা বলতেছি না, আমি বলতেছি ডিপেন্ডেন্সির কথা বলতেছি স্যার। ঠিক আছে, কার ভিডিও নাই? একটু পর একজন দেখতেছেন ভিডিও নাই। ভিডিও কি নাই নাকি? দেখি এর মধ্যে কারো কোনো কথা থাকলে বলেন স্যার। অল ক্লিয়ার না? হ্যাঁ, ওকে। সেই সোপান রচনাই সমাজ আর রাষ্ট্রের ভিত্তি দায়িত্ব। ঠিক আছে, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটাই, সোপান রচনা করা। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার। তাহলে সমাজের ক্ষুদ্রতম অঙ্গ কি বলেন তো? পরিবার। দেখেন, আমরা পারিবারিক শিক্ষাটা না কখনোই হচ্ছে কি করতে পারি না, অ্যাভয়েড করতে পারি না পারিবারিক শিক্ষাটা। যেমন উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা, এখানে কারা আছেন যাদের বাবা হচ্ছে সবাইকে সাথে নিয়ে খান? কেউ আছেন এখানে? কি সবাইরে সাথে নিয়ে খায়? আছে না? মা বাবা ভাই বোন সবাই নিয়ে একসাথে বসে খায়, মানে একটা পারিবারিক মিটিং হয়ে যায় এখানে। ঠিক আছে, আর অনেকে আছে খায় না। এখন দেখেন, যাদের বাবা এই কাজটা করে দেখবেন তাদের টাইম টু টাইম খাওয়াটা হয়। পারিবারিক শিক্ষা, বাবাও হয়তো দাদার কাছ থেকে এটা শিখছে, ঠিক না? আর যারা দেখবেন যে বিচ্ছিন্নভাবে খায়, দেখবেন তাদের একজন দুপুরের খাবার খায় 3টা বাজে, একজন খায় 5টা বাজে, এখন 8টা বাজে, এভাবে খায়। দেখবেন এই যে এইটাই বলতেছে, দেখেন সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কি? পরিবার। এই পরিবারের যে শিক্ষাটা, এটা কখনোই না আমরা অ্যাভয়েড করতে পারি না, ওইটাই বলতেছে। দেখেন, ঠিক আছে, আচ্ছা, সে পরিবারকেও পালন করতে হয় এই দায়িত্ব। ঠিক আছে, মানে পরিবার ব্যক্তিকে মানবিক হওয়া ও বৃত্তিমূলক শিক্ষা, মানে মানবিক হওয়ার শিক্ষা দেয়। পারিবারিক শিক্ষাটাই কি করে? মানুষ জীবনে প্রয়োগ করে। কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকে। কোনখান থেকে বলেন তো? পরিবার থেকে কিন্তু মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা। ভবিষ্যতে কি হবে না হবে, পারিবারিক শিক্ষাটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে, ঠিক না? ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে দেখেন, পরিবার থেকে মানুষ কোথায় যায়?
পরিবার থেকে মানুষ যায় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোথায় যায়, জীবিকা সংক্রান্ত প্রতিষ্ঠানে। তাই বলছেন ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয়, তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যাই হোক না কেন, তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপরও বর্তায়। একটু জটিল লাগতেছে লাইনগুলো, একটু বুঝে নেন। যেমন মনে করেন আপনার পরিবার আপনাকে শিখাইছে যেটা কখনো মিথ্যা বলবা না, সবসময় সৎ থাকার চেষ্টা করবা, তো এইটা আমার পারিবারিক শিক্ষা। আচ্ছা, এখন আপনি স্কুলে গেছেন, স্কুলে যায় টিচার যদি আপনাকে শিখায় যে এসএসসি পরীক্ষার হলের মধ্যে মাঝে মধ্যে বন্ধুদেরকে দেখায়ও, তাহলে দেখেন তো পরিবারের শিক্ষার সাথে স্কুলের শিক্ষার সাথে পুরো বিরোধ লেগে গেছে কিনা বলেন তো। বা স্কুল থেকে টিচাররা বলতেছে মাঝে মধ্যে মিথ্যা কথা বললে কোনো সমস্যা হয় না, কি বলেন, বিরোধ লাগবে না? তো আমাদের পারিবারিক শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, দুটা জিনিস কি এক না। আচ্ছা, আরেকটা দেখেন, বড় একজন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আপনি শিখলেন, পরিবার থেকেও শিখলেন, চাকরির ক্ষেত্রে যায় দেখতেছে আপনি ইচ্ছা মতো মিথ্যা বলতে হইতেছে, চাকরির ক্ষেত্রে যায় দেখা যাচ্ছে ঘুষ খাইতে হইতেছে, বা অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছেন না। এই জন্যই আমরা ভালো মানুষ হইতে পারি না। কেন? আমাদের পারিবারিক শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা আর চাকরি বা জীবিকা প্রতিষ্ঠানের যে শিক্ষা, তিনটা জিনিস না একই ধারায় চলে না, পুরা ব্যতিক্রম। এই কখনো মিথ্যা বলিও না, এরকম ছিল না? মনে আছে রাখালার বা বাঘের গল্প পড়ছিলেন না? মনে আছে রাখালার বাঘের গল্প, ডু নট টেল এ লাই। আচ্ছা বলেন, ডু নট টেল এ লাই বাস্তব জীবনে কি প্রয়োগ করেন? বলেন, বাস্তব জীবনে প্রয়োগ করেন আপনারা সবাই? কখনো ঘুষ খাবো না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, বাস্তব জীবনে কি প্রয়োগ করেন সবাই? বলেন না, আমি ওভারঅল বলতেছি আর কি, করেন করেন না? কখনো অন্যায় করব না, ঠিক আছে, বাস্তব জীবনে আমরা সবাই প্রয়োগ করি না। তার মানে আমাদের যে ভালো ভালো শিক্ষা বা কথাগুলো, এগুলো পরিবারের সীমাবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জীবিকা সংক্রান্ত প্রতিষ্ঠান, মানে চাকরির প্রতিষ্ঠানে না এই জিনিসগুলো নাই, এই জন্য আমরা ভালো মানুষ হইতে পারি না। বুঝতে পারছেন? তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যাই হোক না কেন, তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপরও বর্তায়। এখন দেখবেন যে যে কর্মচারী সৎ, যে কর্মচারী অন্যায়ের প্রতিবাদ করে, তারা পোস্টিং দিয়ে দিচ্ছে অন্য জায়গায়, এই টাইপের। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর। আচ্ছা, অনুকূল পরিবেশ কেমন? অনুকূল পরিবেশের উপর মানে অনুকূল পরিবেশের উপরে মানবিক চেতনা বিকাশ অনেকখানি ডিপেন্ড করে। যেমন মনে করেন, ধরেন কারো বাবা, তার ইনকাম হালাল না বা অবৈধ পথে ইনকাম, কারো বাবার এই কথাটা বলতেছে, আর আপনি তার বাবার সাথে এমনভাবে তর্ক বিতর্ক করতেছেন, বাপে আপনার ঘরের থেকে বের করে দিচ্ছে, বলেন এটা কি ঠিক হবে আপনার? আপনি আগে একটা অবস্থানে আসেন, তারপর যায় বলেন। যদি আপনার মধ্যে কিছু না থাকে, চলার মতো কোনো ক্ষমতা না থাকে, আর তখন যায় যদি প্রতিবাদ করেন, তাহলে হবে না। এই জন্য পরিবেশের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, যে হ্যাঁ আমার আন্ডারে কি আছে বা আমি কতটুকু পারবো না পারবো, এটাই বলতে দেখেন। তা অনেকখানি ডিপেন্ড করে কি ওইসব তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর। মানে কি অনুকূল পরিবেশের উপরে কি মানবিক চেতনা বিকাশ অনেকখানি নির্ভর করে। মানব কল্যাণ স্বয়ম্ভু, স্বয়ম্ভু মানে স্বেচ্ছা সৃষ্ট, বিচ্ছিন্ন বা সম্পর্ক রহিত হইতে পারে না। এটার মানেটা হচ্ছে স্যার, বিচ্ছিন্ন ধরনের কল্যাণকে, এটাকে সামগ্রিকভাবে মানব কল্যাণ বলা যায় না। বিচ্ছিন্ন কল্যাণকে সামগ্রিকভাবে মানব কল্যাণ বলা যায় না। এটা মানে বুঝেন, ধরেন আপনি দুইজন ফকিরকে 2000 টাকা দিচ্ছেন, তার মানে কি বুঝবেন, এটা বিশাল বর্তায়, মানে দায়িত্ব পড়ে বর্তায়। তার মানে কি পুরা সমাজের উপকার করে ফেলছেন? বলেন, ধরেন আপনি 5 জন লোকরে খাওয়াইছেন, তার মানে কি বুঝায়, পুরা সমাজে আপনি খাওয়াই ফেলছেন, এরকম বুঝাবে? মানব কল্যাণ শব্দটা অনেক বড় অর্থ বুঝায়। আপনি যখন সমাজের মেজরিটি পার্সনের হচ্ছে কি জীবন মানের পরিবর্তন করতে পারবেন, তখন সেটাকে আমরা বলবো মানব কল্যাণ। কিন্তু 2-1 জন মানুষের উপকার কইরা এটাকে আমরা কি বলতে পারবো না, মানব কল্যাণ বলতে পারবো না। ঠিক আছে? স্বয়ম্ভু মানে স্বেচ্ছায় সৃষ্ট, আমরা নিজ থেকে দান সৎকার করি না, এটাকে বলেছে স্বেচ্ছায় সৃষ্ট। ঠিক আছে? ওকে, প্রতিটি সম্পর্ক রহিত হইতে পারে না। ঠিক আছে? প্রতিটি মানুষ যেমন সমাজের সাথে সম্পর্কিত, তেমন কিছু মানুষের উন্নতি করতেছেন, কিছু মানুষের উন্নতি করতেছেন না, তাহলে তার হবে না। তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সাথে সম্পৃক্ত। মানে মানুষ যেহেতু সামাজিক জীব, প্রত্যেকটা মানুষের উপকার করতে পারলে তখন আমরা কি বলতে পারবো, সামাজিক পরিবর্তন আমরা আনতে পারছি। বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষকে আমরা পরিবর্তন করতে পারলে তখনই কি বলতে পারবো, আমরা সামাজিক পরিবর্তন আমরা আনতে পারছি। ঠিক আছে? উপলব্ধি ছাড়া, এই যে আমাদেরকে বলতেছে,
উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রা তার কাঙালি ভোজ মানে বুঝেন কাঙালি ভোজ গরিবদেরকে খাওয়ানো গরিব খাওয়ানো কাঙালি ভোজন মানে গরিবদেরকে খাওয়ানো ওই যে গরিব মানুষ গরিব খাওয়ানো কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননা করা এক পদ্ধতি না হয়ে যায় না যা আমাদের দেশ আর সমাজে রয়েছে। আপনারা কেউ কি এই জিনিসটা দেখছিলেন যে জাকাতের কাপড়ের জন্য লাইন ধরে রয়েছে? দেখছেন কখনো জাকাতের কাপড়ের জন্য? ইভেন জাকাত আনতে যায় হচ্ছে কি বলে যে পায়ের নিচে পড়ে মারা গেছে, শুনছেন এগুলা? দেখছেন, শুনছেন? ঠিক এই টাইপের কথা বলতেছে, দেখুন উপলব্ধি ছাড়া। অবশ্য জানেন বড় লোক গরিবরা খুঁজে বাইর করবে জাকাত দেওয়ার জন্য। আচ্ছা দেখেন এটাই উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রা তার কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননা করা এক পদ্ধতি। কেন অবমাননা করার পদ্ধতি? কারণ এখানে লোক দেখানো বিষয়, ঠিক আছে, লোক দেখানো, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহাবা দেওয়ার এবং এসব করে বাহাবা কুড়াবার লোকের অভাব নাই। মানে লোক দেখানো দান খয়রাতের মাধ্যমে কি হয়? বাহাবা পাওয়া যায়। কি বাহাবা পাওয়া যায় না? কি বলেন? এলাকার মধ্যে মোটামুটি একটা ভালো সুনাম পড়া, আরে কইস না কত মানুষ গেছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্ব, ওই যে বললাম না বিরিয়ানি খাবায় খোটা দেওয়া, জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হইতে পারে না। মানে মানুষকে কিছু টাকা পয়সা দিয়া তাকে দাসের মতো ব্যবহার করা, এটা কোনোভাবে মানব কল্যাণ হইতে পারে না। এই হেন মানে এই এমন এমন মানব কল্যাণের, ঠিক আছে, কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নাই। আমাদের আশেপাশে চারদিকে তাকালেই তা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আছে কিনা বলেন তো? আমাদের আশেপাশে চারদিকে আছে না এরকম? চারদিকে তাকালে দেখতে পাওয়া যায়। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানত, আচ্ছা বর্তমানে আমরা মানব কল্যাণ অর্থে কি বুঝি বলেন তো? লোক দেখানো দান কিনা বলেন তো? লোক দেখানো দান বুঝি কিনা বর্তমানে মানব কল্যাণ বলতে? আমরা এটাই তো বুঝি নাকি? বর্তমানে মানব কল্যাণ এলে, হ্যাঁ হ্যাঁ, বর্তমানে মানব কল্যাণ বলতে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায়, এই চেতনাটা কে সৃষ্টি করছে? এক নম্বর হচ্ছে রাষ্ট্র। এই চেতনাটা সৃষ্টি করছে জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, ঠিক আছে, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। মানুষের মধ্যে কি করে? বিভক্তি তৈরি করে। আচ্ছা উদাহরণ দিই, যেমন ইন্ডিয়ার উন্নতি জিনিসটা কি জানেন? ইন্ডিয়ার উন্নতি হচ্ছে পাকিস্তানকে গালিগালাজ করা, ঠিক আছে? মানে পাকিস্তান দেশের কি অবস্থা হইতেছে এটা আমার দেখা দরকার নেই, পাকিস্তানকে গালিগালাজ করতেছেন মানে দেশের উন্নতি হইতেছে। তেমনি ভাবে পাকিস্তানের উন্নতি কি? ইন্ডিয়ারে গালিগালাজ করা। সেম বাঙালির এরকম আছে না, অমুকরে গালিগালাজ করা, তমুকরে গালিগালাজ করা, ঠিক আছে? দেখছেন এই যে রাষ্ট্র আপনাকে কি শিখাচ্ছে? এর বিরুদ্ধে লেগে যাওয়া, এটাই হচ্ছে রাষ্ট্র। আসেন জাতিগতভাবে আমরা একজনের জন্য পিছিয়ে লেগে যাই কিনা বলেন তো? যেমন পাহাড়ি বাঙালি বা ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানি, সামথিং, জাতিগত দূরত্ব আছে কিনা বলেন তো? আছে না? এই যে বিভক্ত রাষ্ট্র, আমাদের বিশাল সমাজ ব্যবস্থাটা কি করে জানেন? বিভিন্নভাবে বিভক্ত করে। যেমন ভাষা নিয়ে ভিন্নতা থাকতেই পারে, তো ভাষা নিয়ে তো কি করবে? মারামারি করার কিছু নেই, কিন্তু দেখবেন উর্দু এবং পশতুর মধ্যে মারামারি চলতেছে, অসমিয়া এবং বাঙালির মধ্যে মারামারি চলতেছে। তেমনিভাবে জাতিগতভাবে আমরাও ভিন্ন থাকতে পারি, এটা নিয়ে তো মারামারির কিছু নেই। চাকমারা এসে আমাদেরকে মারতেছে বা আমরা এসে চাকমারাদেরকে মারতেছে, দেখছেন? এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের পুরো সমাজটাকে কি করে দিচ্ছে? বিভক্ত করে দিচ্ছে, করে দেয় নাই? কি বলেন? বুঝতে পারছেন কিভাবে? হ্যাঁ, যেমন দেখেন এই যে সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা, ঠিক আছে? আমি ওই যে ব্রাহ্মণ শূদ্র সামথিং এগুলো আছে না, এই টাইপের। দেখবেন আপনি কোনো মুসলমান যদি মারা যায়, কোনো মুসলমান মসজিদ টসজিদে মারা গেলে দেখবেন যে আপনি ইন্ডিয়ান অনেকে আছে যারা হচ্ছে খুশি হয়। আবার কোনো ইন্ডিয়ান মারা গেলে, সেনাবাহিনীর লোক মারা গেলে দেখবেন আমাদের এখান থেকে লোকেরা খুশি হয়, দেখছেন? আরে ভাই দেখছেন এই যে এইভাবে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেছে। এই টাইপের করা যায় একমাত্র সমতা আর কি সহযোগ সহযোগিতার পথে, ঠিক আছে? সত্যিকারের মানব কল্যাণ কিভাবে করা যায় বলেন তো? সহযোগ সহযোগিতার মাধ্যমে করা যায়, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটাই নাই। এই জিনিসটা, ঠিক আছে? কি গল্পটা কি অনেক হার্ড? আমি তো অনেক এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। কি পড়া বুঝতেছেন নাকি? আমি তো চাইতেছি হচ্ছে অনেক এক্সাম্পল দিয়ে বুঝাইতে। হার্ড ঠিক আছে, কিন্তু প্রাসঙ্গিক তো অনেক। আচ্ছা ওকে, আচ্ছা সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফল, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। মহৎ চিন্তা ভাবনা, মহৎ চিন্তার বাস্তবায়নটা হচ্ছে মানব কল্যাণ। আপনাকে বড় ধরনের চিন্তা করতে হবে মানুষের কিভাবে উপকার করা যায়, কিন্তু দেখা যায় আমাদের যেই উপকার করতে যাবে সেই বাস খাবে।
বাঙালির যে উপকার করতে গেছে তার ধরা খাবে, এটা নিশ্চিত। সত্যিকারের মানব কল্যাণ কি? মহৎ চিন্তা ভাবনার ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। যেমন এই লেখাটা যখন উনি লিখতেছেন তখন যে লোকেরা ছিল, আচ্ছা লোকদের কথা একটু জানেন। আচ্ছা আপনার নানা দাদার দিকে তাকায় বলেন, আপনার নানার সম্মান বেশি নাকি আপনার বাবার সম্মান বেশি গ্রামের মধ্যে? বলেন, আপনার দাদার সম্মান বেশি না আপনার বাবার সম্মান বেশি? নানা দাদা না? কিন্তু একটু চিন্তা করলে দেখবেন নানা দাদাদের না টাকা, আচ্ছা আপনার নানা দাদার টাকা বেশি ছিল না আপনার বাবার টাকা বেশি? টাকা পয়সা বলতেছে, নগদ টাকা, ঠিকই। টাকা বেশি কার? বাবার টাকা বেশি না? দেখবেন আপনার নানা দাদা বা আমাদের যারা মানে হচ্ছে আগের কয়েক পুরুষ আগের তারা দেখবেন টাকা পয়সা খুব বেশি ছিল না, সম্মান নৈতিকতা এই জিনিসগুলোর প্রতি ওনারা খুব সেন্সিটিভ ছিল, ঠিক আছে? এর মানে এনা যে সবাই ছিল, বাটপার তো সব জায়গায় আছে। সম্মান নৈতিকতা এই জিনিসগুলো অনেক বেশি সেন্সিটিভ ছিল তাদের, ঠিক আছে? তো এখানে সেম জিনিসটা বলতেছে, দেখেন মহৎ চিন্তার ফসলটাই কি? আমাদের মানব কল্যাণ। আমাদের এখনকার প্রজন্ম মহৎ চিন্তাই করতে পারি না। আমাদের সবার চিন্তা ভাবনা কি বলেন তো? যে আমি 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 আমি, এটা চিন্তা না। একটা দেশের মানুষের কি হবে, দেশের জন্য কি উপকার করতে পারি, এগুলা চিন্তা আমাদের নাই ভাই। না থাকাটাই স্বাভাবিক, দেশের যে অবস্থা। আপনি দেশের বাইরে হয়ে গেলে এটা আরো ভালো, সেফটির জন্য। আচ্ছা, বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তার আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয় সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। মানে তাদের মহৎ চিন্তার বাস্তবায়ন না করা, মহৎ চিন্তার বাস্তবায়ন আমরা করি নাই, মহৎ চিন্তার বাস্তবায়ন না করা, ঠিক আছে? বিদ্যাপতি চণ্ডীদাস থেকে, বিদ্যাপতি চণ্ডীদাস একজন বিখ্যাত লোক, বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন, লালনের গান আছে না একটা, জাত গেল কি একই আজব কারখানা আছে না একটা গান, এটা বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর, মানে মানবতার কথা বলছে। তারা কি মানবতার কথা বলছে, মানবতার কথা। ওকে, আচ্ছা, বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় উক্তি, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? এটা মানে বুঝছেন? আমরা অপরাধ করি কেন জানেন? আচ্ছা, যেমন আপনারা মা যখন আপনারা কোনো কাজে খোটা দিতে চায়, উনি কি আপনার নেগেটিভ সাইড দ্বারা খোটা দেয় নাকি পজিটিভ সাইড দিয়া? বলেন, আপনার আম্মু যখন আপনারা কোনো খোটা দিতে চায় নেগেটিভ সাইড দিয়ে দিতে চায় না পজিটিভ সাইড দিয়ে? আপনার বাবা যখন দিতে চায়, রাইট? সেম আপনি যখন আপনার বাপ্পারে কোনো কিছু দিয়ে তুলনা দেন, নেগেটিভ সাইডটা ধরেন না পজিটিভ সাইডটা ধরেন? কারোর সাথে তুলনা দিতে গেলে, হ্যাঁ অমুকের বাপে তোমার আইফোন দিছে, আমার তো একটা ইয়াও নাই, নোকিয়া ফোনও নাই, নেগেটিভ সাইডটা তুলনা দিই না? আমরা অপরাধটাকে হচ্ছে কি টিকা রাখি নেগেটিভ সাইডের কথা বললা, ঠিক আছে? এটাই বলতেছে, দেখেন তুমি অধম মানে তুমি খারাপ, ঠিক আছে, আমি এই জন্য উত্তম হইব না কেন? তোমার খারাপ জিনিসটাই কেন আমাকে অনুসরণ করতে হবে? আমি কি ভালো হইতে পারি না? কথাটা কি বুঝতে পারছেন? মানে তোমার খারাপ জিনিসটাই কেন আমাকে অনুসরণ করতে হবে? আমি কি ভালো হইতে পারি না? কিন্তু এই চেতনাটা আমাদের মধ্যে নাই। বুঝা গেছে বিষয়টা? এই চেতনাটা আমাদের মধ্যে নাই। এক গভীর মূল্যবোধ, মূল্যবোধ মানে বুঝেন তো, নৈতিকতার কথা বলতেছে। এক গভীর মূল্যবোধের উচ্চারণ, মানে কি তোমার মন্দ দিকগুলোই কেন আমাকে অনুসরণ করতে হবে? আমি কেন তোমার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করব না? বুঝতে পারছেন? এবার আপনাদের একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আমাদের কোনো স্টুডেন্ট হচ্ছে কি, আমাদের কোনো স্টুডেন্ট এফআরবি কোর্স কিনবে, এফআরবি কোর্স কিনলো, কোনো পোস্ট দিল, ঠিক আছে? বাস ওইখানে একজন কমেন্ট দিছে যে মনে করেন টেলিগ্রামে তো সবই পাওয়া যায়, তাহলে কেনার দরকারটা কি? দেখছেন খারাপের কাজে উৎসাহ। অমুক ইউটিউব চ্যানেলে তো সবই পাওয়া যায়, তাহলে কেনার দরকার কি? দেখছেন খারাপ উৎসাহ। তখন আপনি চিন্তা করেন আসলে তো তাই। আপনি জানেন টেলিগ্রামের পাইরেসিটা রং, আপনি জানেন ইউটিউবের পাইরেসিটা রং, তারপরে ওই যে সে যেহেতু খারাপ আমি খারাপের দিকে যাই। কি হয় না এরকম? কি বলেন? এটা তো অবশ্যই আমাদের আমাদের একটা যে সুবিধা, মানে এটা আপনাদেরকে বলে আর কি, ধর্মীয় থেকে রাতেরাও কোনো হুজুরের কাছে যাই না নিয়েন, মোটামুটি মানে হচ্ছে মরার পরে তো এগুলো সবই ধরবো আমরা, ঠিক আছে? আপনারা যা ইচ্ছা তা করেন। কারণ হচ্ছে ওই যে হচ্ছে মরার পরে তো হচ্ছে যে বান্দার হক, ওই সময় তো একটা সূরা আবাসার মধ্যে আছে একটা নেকির জন্য সন্তান বাবারে ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, এই টাইপের। তখন একটা গুনাহ তো বা একটা নেকির জন্য তো অবস্থা খারাপ হবে ওই সময়। ওই সময় কিন্তু কেউ কারো মাফ করবে না, তখন ইনশাল্লাহ খেলা হবে তখন। আচ্ছা, এইবার আর আমার ক্লাস ভালো লাগবে না। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নলিখিত, হ্যাঁ
এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নলিখিত উক্তিটি স্মরণীয়। রিলেশনশিপ, এখানে রিলেশন মানে কিন্তু অন্য কোনো রিলেশন না, ঠিক আছে? রিলেশনশিপ বলে হচ্ছে মানুষের মন বোঝা, মানুষের মন বুঝতে পারা, ঠিক আছে? মন বোঝা মানে মানুষকে বোঝা। রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। মানে কি? বিশ্ববার মানে মানুষের মনকে বুঝতে পারাটাই হচ্ছে কি বিশ্ব বোঝার অভিপ্রায়। মানুষের মনটাকে যদি আপনি বুঝতে পারেন, মানুষের মনোভাব যদি আপনি বুঝতে পারেন, জনসমষ্টির মনোভাব যদি বুঝতে পারেন, তার মানে এটাই হচ্ছে কি বিশ্ব বোঝার একটা কি অভিপ্রায় বোধ, বা আমরা বলতে পারি সিঁড়ি টাইপের, ঠিক আছে? মানুষের মন, হ্যাঁ। রবীন্দ্রনাথের নিম্নলিখিতে, রবীন্দ্রনাথের এই উক্তিটা করতেছিল হিবার্ট বক্তৃতামালায়। হিবার্ট বক্তৃতামালা হচ্ছে স্যার অক্সফোর্ডে, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ঠিক আছে? অক্সফোর্ডে। অন্তর্জগতের বাহিরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য হচ্ছে কি পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলছেন, রিলেশনশিপ দ্বারা কাকে বোঝাচ্ছে বলেন তো? পারস্পরিক যে সহযোগিতা, এটাকে বলা হচ্ছে কি রিলেশনশিপ। সেই সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সাথে সম্পর্ক হয়ে যাবে। ভিক্ষা দেওয়াটা কি? আপনাকে আমার হেল্প করা উদ্দেশ্য না, আপনার সাথে আমার সদ্ভাব বজায় রাখাটা উদ্দেশ্য না, ঠিক আছে? কি উদ্দেশ্যটা? জাস্ট হচ্ছে ভিক্ষা দেওয়া নেওয়া টাইপের। আমি আপনাকে টাকা দিব, টাকা দিয়ে ভুলে যাবো, শেষ। এই যে আপনারা অনেক সময় অনেক গরিবদেরকে দান করেন, এরপর কি আর কোনো খবর নেন সে দানের টাকা দিয়ে কি করতেছে না করতেছে, বা সে আসলে কি করছে? সেটা আমার এলাকার এক ভিক্ষুক আছে এরকম, সে মোটামুটি হচ্ছে জাকাতের টাকা টোকা উঠে 14 ইঞ্চি টিভি কিনে আনছিল, বুঝছেন? উদ্যোক্তা টাইপের। তো এই হচ্ছে রিলেশনশিপ, আমাদের আমাদের সাথে গরিবদের রিলেশনশিপটা হচ্ছে এরকম, ঠিক আছে? হ্যাঁ, এই টাইপের। সে ভিক্ষা দেওয়া নেওয়ার সাথে সম্পর্ক হইতে পারে, ঠিক আছে? মানব কল্যাণ অলৌকিক কিছু না, মানব কল্যাণ। আচ্ছা, এটারে একটু ঘুরায় বলি, হ্যাঁ। বিয়ের মধ্যে আমরা গিফট দিই না, কি বলেন? হ্যাঁ, বিয়ের মধ্যে আমরা গিফট দিই না? কি সম্পর্কের কারণে গিফট দিতে হয়, নাকি যা খাইতে হয় এই জন্য গিফট দিতে হয়? কোনটা? হুম? ওই যে চেয়ারের মধ্যে বসে থাকে, টেবিলের মধ্যে, কে কত টাকা দিছে, কে কত টাকা ইয়া করছে, আবার তার মেয়ের বিয়ের সময় আমি এইটাই দিব, ঠিক আছে? এটা সম্পর্কের কোনো ভালো হয় না, এটা কিছু করার নাই, খাইতে হইতেছে এই জন্য হোটেলের বিল দিতে হইতেছে, এই টাইপের, ঠিক আছে? আচ্ছা, মানব কল্যাণ অলৌকিক কিছু না। অলৌকিক কিছু না বলতে কি বুঝছেন? যে হঠাৎ করে কেউ যদি কোনো মানব কল্যাণ বা মানুষের উপকার করে, আমরা তাকে এত বেশি মানে প্রশংসা করি, মনে হচ্ছে অলৌকিক কিছু, ঠিক আছে? এটাই বলতেছে। দেখেন, মানব কল্যাণ অলৌকিক কিছু না, এটা একটা জাগতিক মানব ধর্ম। মানে মানব কল্যাণ এটা অলৌকিক কোনো প্রচারণার বিষয় না, এটা কি সাধারণ একটা বিষয়। কেন বলতেছে এই কথাটা? মিলাইতে হবে তো আমাদের। যেমন মাহফিলে কেউ 10,000 টাকা দিছে, অমুক 10,000 টাকা দিছে, মার হাবা, হয় কি না? কি হয় না এরকম? তো ভাই সে টাকা দিছে, এখানে অলৌকিকতার কি আছে? আপনি যে মসজিদে কেউ টাকা চাইলে যে টাকা দেন, তার মানে এ ভাই সেলফি তোলেন তো ভাই, এই যে আমি টাকাটা দিতেছি, রাখেন রাখেন, ছবি তুলে দিই। মানুষ যেমন নামাজ কালাম পড়বে, রোজা রাখবে, স্বাভাবিক বিষয়, তেমনি ভাবে হচ্ছে কি কোনো গরিব মানুষকে দেখলে সে দান করবে বা মানুষের জন্য কাজ করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের সমাজে হচ্ছে কি এটাকে অলৌকিকভাবে দিছে দেয়। এমন হয়তো একটা সময় জাকাত যে দিবে এটা আবার পত্রিকায় দিয়ে দিত, অমুক সাহেব বরিশালের অমুক জায়গায় জাকাত দিতে আসিয়াছেন, এই টাইপের, ঠিক আছে? আচ্ছা, এই তাই এর সাথে মানব মর্যাদা, তা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষের মর্যাদার দিকটা দেখতে হবে। আজ পৃথিবীর দিকে তাকালে কি দেখতে পাই? দেখতে পাই দুস্থ, দুস্থ মানে বুঝেন তো, দরিদ্র, অবহেলিত, বাস্তুহারা, যেমন রোহিঙ্গা, আমি আপনাও সেম, হ্যাঁ। স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এই বেড়ে চলছে কিনা বলেন তো? মানুষের কি স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা বাড়তেছে না? রোহিঙ্গাদের কথা বলি, বা কারো বাসস্থান দখল করা, কোনো দেশে যুদ্ধ হওয়া, এগুলো বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা, সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রিলিফ মানে বুঝছেন তো পুনর্বাসন, সরি ত্রাণ, রিহ্যাবিলিটেশন মানে কি পুনর্বাসন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা, আগে দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। নাই? পড়া বুঝতেছেন? আর বেশি দিন নেই। আচ্ছা, দেখেন, রিলিফ রিহ্যাবিলিটেশন এগুলো মানেটা কি? আমার মনে আছে 2003 সালের দিকে বা 4 সালের দিকে একটা বিতর্ক প্রতিযোগিতা দেখতেছিলাম। তো ওই সময়ে বিতার্কিকরা বলতেছিল এভাবে যে একটা মানে সারা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ সামরিক বাজেট হয়,
সেটা দিয়া হচ্ছে গরিব কান্ট্রিগুলোকে হচ্ছে 75 বছর খাওয়ানো পসিবল। কত বছর বললাম? 75 বছর। এই যে আপনারা দেখেন না আয়রন ডোম, বিভিন্ন ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি হাবিজাবি দেখেন না, এগুলা কিন্তু হচ্ছে কি প্রচুর পরিমাণে বাজেট যায়, ঠিক আছে? এখন দেখেন এই দেশগুলো আবার কি করে, অন্য একটা জাতিগোষ্ঠীর ধ্বংস করে কি করে, তাদেরকে আবার পুনর্বাসনও পাঠায়, ঠিক আছে? কেন রে ভাই, তোরা যুদ্ধ না করলে হয় না? কি বলেন? তোরা যুদ্ধ না করলে কি হয় না? তাহলে তো আমার রিলিফ রিহেবিলিটেশন এগুলো দরকার নেই আমার না। ওরা কি করে, মারে, মায়ের আবার মলম লাগায়। কেন? ওই মলম বিক্রি করে ওদের লাভ, আবার দয়া মায়া ভাব দেখায়, ঠিক আছে? এই টাইপের। তো এই নিয়ে বলতে দেখেন রিলিফ রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ দেখা যায় এই সময়, ঠিক আছে? রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার কথায় কি সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না যে মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? কেন মানব অপমানে পরিণত হয়েছে? কারণ কি দেশের অর্থনৈতিক মুক্তির বদলে কি দান খয়রাতকে কি মনে করা হচ্ছে? মানব কল্যাণ মনে করা হচ্ছে। অর্থনৈতিকভাবে মুক্তির বদলে কি মনে করা হচ্ছে? দান খয়রাতকে কি মনে করা হচ্ছে? কি যে মানব কল্যাণ। মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদা স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না, ঠিক আছে? মানুষের কি করতে হবে স্যার? মানুষের মর্যাদা স্বীকৃতি দিতে হবে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনারা জেনেভা ক্যাম্প নাম শুনছেন? বা বিহারি পল্লীগুলা নাম শুনছেন? আচ্ছা কুইজ দেই। আচ্ছা এইখানে এই সমস্ত জায়গায় হচ্ছে অপরাধের মাত্রা অনেক বেশি। আচ্ছা যদি বলেন এই সমস্ত জায়গায় কি মানুষ খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকে বলেন তো? এই সমস্ত জায়গায় কি মানুষ খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকে, না অনেক কষ্ট করে বেঁচে থাকে? তো যেখানে কষ্ট করে মানুষ বাসবে, যেখানে বস্তির মতো পরিবেশে মানুষ বাসবে, তাদের মধ্যে অপরাধ বোধটা জাগবে, এটাই স্বাভাবিক। এটাই বলতেছে যে আপনি যদি তাদেরকে মর্যাদা স্বীকৃতি যদি না দেন, নাগরিক অধিকার যদি না দেন, তাহলে অপরাধ বাড়বে, কি অপমানে পরিণত হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এটাই বলছে প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। কালের বিবর্তনে, এই যে দেখেন কালের বিবর্তনে আমরা এখন কি না ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব না। কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে আমাদের মধ্যে কি হয়ে গেছে বলেন তো? একটা বৃহত্তর মানব গোষ্ঠী হয়ে গেছে এখন। কালের বিবর্তনে আমরা এখন ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব না, বৃহত্তর মানবতার অংশ। মানে আমাদের কর্মকাণ্ড সমগ্র সমাজে প্রভাব ফেলে। আমাদের কর্মকাণ্ড, যেমন কথার কথা মনে করেন কোনো এলাকাটা রেপের কাহিনী হয়েছে, আমরা প্রতিবাদ করি কিনা বলেন তো? আমরা প্রতিবাদ করি না। কোনো এলাকাটা ছিনতাইয়ের কাহিনী হয়েছে, আমরা প্রতিবাদ করি কিনা? মানে আমাদের ইন্ডিভিজুয়াল কাজগুলো কি হইতেছে, পুরা সমাজের মধ্যে একটা কি প্রভাব বিস্তার করতেছে। এটাই বলতেছে দেখেন কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব না, বৃহত্তর মানবতার অংশ। মানে আমাদের কর্মকাণ্ড কি সমগ্র সমাজে এটার প্রভাব ফেলে। তাই গো অফ হিউম্যানিটি কে বিচ্ছিন্ন, মানে মানব কি বলে মানবতার যে দাবিটা, এটাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না। ধরেন আমি করলাম কি, এই জায়গাগুলো উন্নতি করছি, এই জায়গাগুলো উন্নতি করবো না, ঢাকা উত্তর উন্নতি করছি, ঢাকা দক্ষিণ না, বনানী উন্নতি করলাম, শনিয়াখালী উন্নতি করলাম না। এটাই বলতে দেখেন বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না। দেশের পুরাটা যখন উন্নতি হবে তখন আমরা বলতে পারবো কি, দেশের পুরাটা যখন আমরা উন্নতি হবে তখন আমরা বলতে পারবো দেশটা উন্নত। বুঝতে পারছেন? আচ্ছা, বিক্ষিপ্ত বা খণ্ডিতভাবে দেখা নেওয়া যায় না, তেমনিভাবে নেওয়া যায় না তার কল্যাণ কর্মকেও খণ্ডিত করে দেখা যায় না, তার কল্যাণ কর্মকে। মানব মর্যাদার দাবি, এটা বলতে পারি গো অফ হিউম্যানিটি, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন দেখতে মানুষ অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু তার ভিতরে আছে অসীম অনন্ত সম্ভাবনার বীজ। এটা পরীক্ষায় আসে। মানুষের মধ্যে কি আছে বলেন তো? অনন্ত সম্ভাবনার বীজ আছে। মানে মানুষের মধ্যে আসলে কি জানেন, ভালো কিছু করার ক্ষমতা আছে। আচ্ছা বলেন তো মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ? বলেন মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেশতা শ্রেষ্ঠ? অবশ্য দেখেন কি ফেরেশতা তো কোনো সময় গুনাহ করে না, তাহলে কেন মানুষ শ্রেষ্ঠ? কি মানুষ কেন শ্রেষ্ঠ? ফেরেশতা তো কখনো গুনাহ করে না, কেন? লিখে দিন। সে সম্ভাবনার স্ফুটন মানে বুঝেন তো? ওই যে স্ফুটনাঙ্ক আপনারা পড়ছেন না কি জানি, সামথিং ফুটে ওঠা, মানে পুরো সম্ভাবনার বিকাশ ঘটা, সোজা কথা এটা সম্ভাবনার বিকাশ, সম্ভাবনার স্ফুটন ঘটানোর সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা করা আর সাহায্য করাই হচ্ছে, তাতে সাহায্য করাই কি শ্রেষ্ঠতম মানব কল্যাণ। এইটা স্যার খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা দেখেন, মানুষের প্রতিভা বিকাশের যথাযথ সুযোগ দেওয়ার নামই কি শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছতাচ্ছিল্য কিংবা কোনো রকম অবমাননার পথে হইতে পারে না। তুচ্ছতাচ্ছিল্য মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ করে কি করতেছেন, খোটা দেওয়া বা অবজ্ঞা করা, ঠিক আছে? ওই যে মনে আছে তোমাদের হাতে মোবাইল কে দিছে, তোমরা ভাত খেতে পাও কার জন্য, এরকম কিছু উক্তি ছিল আমাদের মধ্যে। স্মার্টফোন তোমাদের হাতে কে দিছে,
মনে আছে? আচ্ছা আচ্ছা, আর অবমাননার পথ কি? দান খয়রাত। দান খয়রাত, ঠিক আছে, সবার সামনে দান খয়রাত করা, সেটা তুচ্ছতাচ্ছিল্য কিংবা কোনো অবমাননার পথে হইতে পারে না। হাল, হাল মানে বর্তমান সময়। বর্তমান সময়ে যে দর্শনকে আমরা অস্তিত্ববাদ নামে অভিহিত করি, ওই সময় সাইকোলজির কি বলে এটাকে, এই যে দর্শনের অনেক বড় গুরুত্ব ছিল আর কি, যাই হোক ফিলোসফির হালের যে দর্শনকে অস্তিত্ববাদ নামে আমরা অভিহিত করি, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম, তার মূল কথা হচ্ছে কি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া। মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া মানে মানুষকে মর্যাদা দেওয়া, এটা একটা বড় বিষয়। আপনি যদি মানুষকে মর্যাদা যদি না দেন, শুধু টাকাই দিলেন, একটা সময় সে মানুষ আপনার বিদ্রোহী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এটা বলছে মানুষকে সাহায্য করাই নয়, মানুষকে তার প্রতিভা ও যোগ্যতা অনুসারে কাজ দেওয়াটাই কি অস্তিত্ববাদের লক্ষণ। খালি একটা মানুষকে হেল্প করলে হবে না, তাকে কি করতে হবে? মর্যাদা দিতে হবে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আল্লাহ জানে কি উদাহরণ বুঝেন। গার্মেন্টসের মধ্যে আমরা মারামারি দেখি কিনা বলেন তো? গার্মেন্টসের মধ্যে মারামারি দেখি না আমরা? শ্রমিকরা বিভিন্ন সময় আন্দোলন করে না? আচ্ছা, এরপর দেখেন আপনারা কি বলে, বস এবং কর্মীদের মধ্যে একটু মারামারি লাগে না? বস এবং কর্মীদের মধ্যে মানে ঝগড়া লাগে না? কি বলেন? এখন দেখেন, যদি কখনো এরকম হয় গার্মেন্টস মালিক হচ্ছে শ্রমিকদেরকে কি মাঝে মধ্যে তার বাচ্চা কাচ্চার খবর নেয়, তার পরিবারের খবর নেয়, ঠিক আছে, মানে তাদেরকে যদি আপন করে নেয়, তাহলে কি মারামারি লাগাটা কি খুব স্বাভাবিক বিষয়? বলেন, আমাদের মালিকদের আচরণ কেমন থাকে আর শ্রমিকদের আচরণ কেমন থাকে বলেন তো? আমাদের মালিকদের আচরণ থাকে অনেক খারাপ, শ্রমিকদের আচরণ, শ্রমিকরা ওই সুযোগটা নেয়, ঠিক না? তো এইটাই বলতেছে যে দেখেন, একটা মানুষকে তার অস্তিত্বটা যদি আপনি স্বীকৃতি দেন, তাকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে কি হবে? সে আপনার আপন হবে, সে তার প্রতিভা অনুসারে কাজ করবে। তাকে আপনি মূল্যায়ন করলেন না, তাকে কুকুর বিড়ালের মতো আচরণ করলেন, সরি কুকুর বিড়াল বলা ঠিক হবে না, কারণ আপনারা অনেক কুকুর বিড়ালে ভালোবাসেন, ঠিক আছে, এর চেয়েও খারাপ আচরণ যদি করেন, তাহলে সে আপনার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, আপনি তাকে যত টাকাই দেন না কেন, ঠিক না? বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে, সামরিক শাসন মানে বুঝেন তো, সেনা শাসন যেটাকে আমরা বলি পিস্তল দিয়া, সেনা শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার করতে পারা যায়, তো প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। মানুষের মনের মধ্যে কি কি করা যায় না? মানুষের মনে ঢোকা যায় না, বা মানুষের মর্যাদায় আসন করা যায় না। সব কর্মের সাথে যে ব্যক্তিগত, হ্যাঁ, সব কর্মের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল কনসিকুয়েন্স অবিচ্ছিন্ন। মানে ব্যক্তিগত কাজটাই কিন্তু সমাজে প্রভাবিত করে, ব্যক্তিগত কাজটাই কি সমাজকে প্রভাবিত করে। যেমন মনে করেন, কি দেওয়া যায়, আচ্ছা, যেমন মনে করেন কোনো একটা ছেলে অশ্লীল, ছেলের ব্যাপারে বলতেছি, মেয়ের ব্যাপারে বলতেছি না, ঠিক আছে, কোনো একটা ছেলে অশ্লীল ড্রেস পরে হচ্ছে, ড্রেসের আবার অশ্লীল টশ্লীল কি এটা আলাদা কথা, অশ্লীল ড্রেস পরে রাস্তায় হাঁটতেছে, অন্যরা তাকে বাধা দিবে কিনা বলেন তো? মানে বাধা দেওয়া উচিত তো নাকি? এখন ছেলেটা বলতে পারে, ছেলেটা বলতে পারে যে আমি আমার মতো করে ড্রেস পরছি, আপনার কি না, এটা আসলে ঠিক না। কারণ আপনার দ্বারা অন্যরা প্রভাবিত হবে কিনা বলেন? অন্যরা প্রভাবিত হবে না আপনার দ্বারা। দেখবেন আপনি যে স্টাইলে চুল কাটতেছেন, আপনাকে দেখে আরেকজনও সেম স্টাইলটা ফলো করে। রোনালদোর কাটিং দেখছেন আপনারা, এই যে এখান দিয়ে একটু কেটে দেওয়া, আপনারা দেখছেন? বিশ্বাস করেন ছোটবেলায় মানুষ চোররে ধরে এইভাবে কাটিং দিত, চোররে ধরে এখান দিয়ে একটু কেটে দিত যাতে করে না আটকাইতে পারে, এটা হচ্ছে রোনালদো কাটিং। এই দেখেন, এই যে ব্যক্তিগত বিষয়গুলো কি করে মানুষকে সমাজকে প্রভাবিত করে কিনা, প্রভাবিত করে। এটাই বলতেছে যে সব কিছুকে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণতি তথা সোশ্যাল কনসিকুয়েন্স কি অবিচ্ছিন্ন, ঠিক আছে। মানে আস্তে আস্তে সমাজের মধ্যে এটার প্রভাব পড়ে, সমাজের প্রভাব পড়ে। স্যার শাব্দিক অর্থ কিনলে হবে না, শাব্দিক অর্থ জিনলে হবে না। এখানে যেহেতু সব মানুষের সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি। ওকে, এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকের দিকে। মানে কি বোঝাচ্ছে? যে অধিক পরলোকের কথা ভেবে ইহকালীন যে কল্যাণ করা, এটাই আমরা ভুলে যাই। অধিক পরলোকের কথা ভেবে ইহকালীন কল্যাণের কথাই আমরা ভুলে যাই। ওই যে মনে আছে আপনাদের, একদিন তো মরেই যাবো, একটা ডায়লগ ইয়ে হয়েছিল না? একদিন তো সামাজিক পরিণতি, স্যার সামাজিক পরিণতিটাই তো বললাম যে সোশ্যাল কনসিকুয়েন্স, সামাজিক পরিণতি। অধিক পরলোকের কথা ভেবে ইহকালীন কল্যাণ থেকে আমাদেরকে দূরে থাকা হয়, ঠিক আছে। আচ্ছা,
স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। আমার খুব ভালো ইচ্ছা আছে ভাই, কিন্তু আমি কোনো কাম করতেছি না, এইটার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। কারণ জগতের সব মানুষ ভালো থাকে না, জগতের সব মানুষ, ঠিক আছে? সব ধর্ম ও ধর্ম প্রবর্তকরা বারবার নির্দেশ দিয়েছে মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এমনকি সর্বজীবে হিত, হিত শব্দের অর্থ উপকার, মানে ওই যে জীবে প্রেম করে যেজন, মনে আছে? সর্বজীবে হিতের কথা বলা হয়েছে, মানে সব প্রাণীর ভালোর জন্য বলা হয়েছে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যা মোকাবেলা করতে হবে, নতুন দৃষ্টিকোণ থেকে আমাদের সমস্যা মোকাবেলা করতে হবে। সেটা কি? নতুন পদ্ধতিতে, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল, রেশনাল মানে হচ্ছে যৌক্তিক, রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত, সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবেলা করতে হবে সাহস এবং বুদ্ধিমত্তার সাথে। এটা পরীক্ষায় আসে, কি দিয়ে মোকাবেলা করতে হবে? সাহস এবং বুদ্ধিমত্তার সাথে। আচ্ছা, যেমন আপনাদেরকে বলি, মোবাইল এটা ভালো না খারাপ স্যার? মোবাইল এটা ভালো না খারাপ? কি? এটা ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, ডিপেন্ড করবে কার উপরে? ব্যবহারের উপরে ডিপেন্ড করবে। কিন্তু এখন যদি আপনি কি করেন, না 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 মোবাইলে পড়া যাবে না, মোবাইল চালানোই যাবে না, ঠিক আছে, তাহলে এটা ঠিক হবে না। তাহলে কি আমরা সমস্যা থেকে পালায়ে গেলাম, ঠিক না? ফেসবুক ভালো না খারাপ? ভালো হইতে পারে, খারাপও হইতে পারে। তা আমি যদি এটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করি, এটা কোনো বৈজ্ঞানিক সলিউশন হবে না, ঠিক আছে? এবারে সমস্যাকে আমি অ্যাভয়েড করতেছি, এটা তাহলে হবে না। আমাকে কি করতে হবে? এইটার মধ্যে খারাপটা চেঞ্জ করে আমাকে কি করতে হবে? ভালো জিনিসটা আমাকে যুক্ত করতে হবে, ঠিক আছে? এই যেমন আপনারা মোবাইলে এখন লেখাপড়া করতেছেন না, কি বলেন? আপনাদের বাপ মা অনেকে বিশ্বাসই করতে পারে না যে মোবাইলে লেখাপড়া হয়। কি আছে না এরকম? এমন কেউ আছেন বহু যুদ্ধ করে লেখাপড়া করতেছেন মোবাইলে? এমন কেউ আছেন? আপনাদের অনেকের বাবা মা আছেন বিশ্বাসই করে না যে মোবাইলে লেখাপড়া করতে হয়। এক্সিস্টেন্সিয়ালিজম মানে অস্তিত্ববাদ, মানে নিজের মর্যাদাবোধ বৃদ্ধি বা মর্যাদার মূল্যায়ন, এটা। হুম এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে, জোড়াতালি মানে বুঝছেন তো, কোনো রকম আর কি, জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। মানে জোড়াতালি বলতেছি কি, সাময়িক সমাধান, যেটাকে আমরা বলি সাময়িক সমাধান, এটা দিয়ে আসলে কোনো কিছুর সমাধান করা যায় না, ঠিক আছে? ওকে, আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধি, মানে বড় ধরনের চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিতভাবেই, হ্যাঁ সুপরিকল্পিতভাবেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়, ঠিক আছে? মানে কি বলতেছে দেখেন, যে আপনি মোবাইল আবিষ্কার করছেন, বিজ্ঞানের আবিষ্কার, এটা খুবই ভালো, ঠিক আছে, কিন্তু পাশাপাশি যেন এটাকে তো ভালোভাবে চালাইতে হবে। এই চালানোর জন্যই হচ্ছে কি দরকার? মুক্ত বুদ্ধি দরকার, মানে ভালো চিন্তা চেতনা দরকার। আপনার কাছে মোবাইল থাকলে যেমন আপনি কি গান শুনতে পারেন, আর আপনার কাছে মোবাইল থাকলে আপনি কোরআন শরীফ পড়া শুনতে পারেন। ডিপেন্ড করবে কার উপরে? আপনার চিন্তা ভাবনার উপরে, এটাই বলতেছে। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়, নিয়োগ তা করা হলেই কি মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক, ঠিক আছে? শেষ। এবার কোনো কোশ্চেন আসছে স্যার? বলেন দেখি। কোশ্চেন নেই? আচ্ছা, যা বুঝানোর মোটামুটি সব কিছু বুঝাইছি আপনাদেরকে, এখন স্লাইডটা পড়লেই চলবে। হ্যাঁ, স্লাইড অল ক্লিয়ার? এইটার মূল কথা হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে মূল কথাটা, কই জানি কই জানি, এই যে এইটাই হচ্ছে মানব কল্যাণের মূল কথা, ঠিক আছে? মানুষের প্রতিভা অনুসারে যথাযথ সুযোগ দেওয়াটা, এটাই হচ্ছে কি মানব কল্যাণ, ঠিক আছে? আর এক কথা সবকিছু আসবে না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তো এতক্ষণ কথা বললাম, এই প্লাবাইন লেখক পরিচিতি 1900, এটা আমরা পড়াইছি অলরেডি, লেখক পরিচিতি করার ডিম, এটা 1972 সালে রচিত। প্রবন্ধটা মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে মূল ভাব। ভার্সিটি অ্যাডমিশন যখন দিবেন তখন এই ধরনের সামারিগুলো লাগবে, ঠিক আছে? যে মানব কল্যাণ ধারণা কি, সাধারণ অনেকে মানবকে করুণাবশত দান খয়রাত মনে করে, সামথিং করার ডিম ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়ে নিয়ে। আচ্ছা ভাই, স্লাইডের খ নম্বর কোশ্চেন কি পরীক্ষায় হবে? আচ্ছা, যারা পরীক্ষা দিচ্ছেন, এই যে এইগুলা, যারা পরীক্ষা দিচ্ছেন কমন পান নাই বলেন? আগে তো পড়তে হবে ভাই, পড়াটা শেষ করেন।
ওকে, এগুলা পড়ে নিবেন স্যার। রচনা আসেন, সব কমন পাবেন ইনশাল্লাহ, সব কমন পাবেন, ঠিক আছে? না শেষ হয় না, আজকে তো আরো অনেক কিছু পড়া আছে। এখন হচ্ছে স্যার মূল ইয়াগুলা পড়বে, এখন আর এত আলোচনার বিষয় নেই স্যার। রচনার মধ্যে একবারে আমি আর গতবার হচ্ছে একবার লেখে লেখে দেখাইছিলাম, এবার লেখে লেখে দেখাচ্ছি না আপনাদেরকে, মানে বুঝায় বুঝায়। দেখেন রচনা আমরা দুই প্রকারের রচনা দেখতে পারি। রচনা, এক ধরনের রচনা হচ্ছে যেটা হচ্ছে কি জানেন, যার হচ্ছে বিশ্লেষণ দিয়ে আমরা করব, বিশ্লেষণ। আচ্ছা বিশ্লেষণ আমি এখানে লেখাই আছে, আমি এখানে করি। দেখেন স্যার, রচনা আমরা দুই রকমের দেখতে পারি। এক ধরনের রচনা হচ্ছে, ঠিক আছে, এটাকে বর্ণনাত্মক রচনা বলে। বর্ণনাত্মক মানে বুঝেন, কোনো জিনিস বর্ণনা করা, ঠিক আছে, কোনো জিনিস বর্ণনা করা। যেমন কথার কথা মনে করেন, একটা শীতের সকাল, তোমার প্রিয় বই, ঠিক আছে, আছে না এরকম, তোমার প্রিয় বই, ঠিক আছে, বা আপনার নৌকা ভ্রমণ, লঞ্চ ভ্রমণ, সামথিং গোড়ার ডিম ইত্যাদি, এগুলা হচ্ছে কি আমাদের কি বর্ণনাত্মক রচনা, বর্ণনা করবে। মানে এখানে কোনো বিতর্ক থেকে শুরু করা কিছুই নেই, নিজের আপন মনে যা মন চায় লেখা যাবে এগুলাতে, ঠিক আছে। আরেক ধরনের রচনা হচ্ছে বিশ্লেষণ টাইপের, মানে যেটা নিয়ে বিতর্ক আছে, যেটা নিয়ে বিতর্ক। যেমন দেখেন আমি বললাম, দেখেন যে কৃষিকাজে বিজ্ঞান, সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান। এখন দেখেন সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান, এটা ঠিক আছে, আবার সভ্যতার অনেক ক্ষতি করছে কিনা বিজ্ঞান, সেটাও তো করছে, ঠিক না? বা মানে পোশাক শিল্প, পোশাক শিল্পের পজিটিভ সাইডও আছে, আবার নেগেটিভ সাইড আছে কিনা, নেগেটিভ সাইডও তো আছে, ঠিক না? এই টাইপের বিষয়গুলো তো দেখেন। এক ধরনের রচনা হচ্ছে কি আমাদের বর্ণনাত্মক, যেগুলো নিয়ে বিতর্কের কিছু নাই। আরেক ধরনের রচনা হচ্ছে বিশ্লেষণাত্মক, যেটা নিয়ে কি আছে, বিতর্কের বিষয় আছে। কারণ বর্ণনাত্মক রচনা কি করতে হবে আমাদের, ভাষার দিকটা আমার খুব খেয়াল রাখতে হবে। ভাষার শুরুতে পারলে আপনারা কোনো ছড়া, কবিতা এগুলা দিতে পারেন, ঠিক আছে, কবিতা টাইপের। ধরেন আমি শীতের সকাল নিয়ে আমি একটা রচনা লিখবো, শীতকাল নিয়ে কারো দুই লাইনের পংক্তি দিয়ে দিলেন, অথবা আপনি নিজেই বানায় দিলেন, না দিলে কোনো সমস্যা নেই, দিলেন ধরেন। এরপর হচ্ছে প্রয়োজনে ওই দিয়ে দিচ্ছি আমরা, কবিতার লাইনটা খুব ভালো করে উল্লেখ করা যেতে পারে। কোটেশনের নাম লেখা জরুরি না। কোটেশন মানে বুঝেন, কোটেশন সেটা হচ্ছে কি, হ্যাঁ, কোটেশন মানে হচ্ছে দেখবেন ওই যে কৃষিকাজে বিজ্ঞান, ট্রাক্টর আসছে, পাওয়ার টিলার আসছে, এই যে কোটেশন দেন না, পাওয়ার টিলার, মোবাইল আসছে, বিজ্ঞান সভ্যতার অগ্রগতি বিজ্ঞান, ইন্টারনেট আসছে, এই যে কোটেশন নামগুলো দেয় না, এই কোটেশন নামগুলো দেওয়া জরুরি কিছু না এই যে বর্ণনাত্মক রচনাগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আর এই ধরনের রচনায় কোনো বিতর্ক থাকে না। ফর এক্সাম্পল শীতের সকাল, সময়ের মূল্য, এটা লাগবে পরীক্ষার জন্য, সময়ের মূল্যটা ইম্পর্টেন্ট। পছন্দের বই, মুক্তিযুদ্ধের চেতনা, এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আসবে না। নারী শিক্ষা সামথিং, এখানে এই দুইটা গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা বা নারীর অবদান, যেহেতু আমাদের গত অভ্যুত্থানে নারীদের অবদান অনেক, নারী অবদানটা ভালো করে পড়ে নেবেন, নারীর অবদান, ঠিক আছে। আরে বাপরে বাবা, এতক্ষণে করলেন, হ্যাঁ এখনো বুঝেন নাই, কি আটকে যাচ্ছে? কোটেশন মানে বুঝেন নাই? যেমন আমি দেখাই আপনাদেরকে কোটেশন জিনিসটা কি স্যার। এই দেখেন, ধরেন আমি একটা রচনা লিখলাম, এই মানব কল্যাণে বিজ্ঞান, এই যে ভূমিকা দেখছেন, বিজ্ঞানের সৃষ্টি, এটা একটা কোটেশন। বিজ্ঞান সম্পর্কে ধারণা, এটা একটা কোটেশন। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা একটা কোটেশন, বুঝতে পারছেন? এই কোটেশনগুলো দরকার নেই, ঠিক আছে, কোটেশনগুলো দেওয়া জরুরি কিছু না, কোটেশন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বিশ্লেষণাত্মক এখানে কোটেশন অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে। কোটেশন না দিলে বুঝবেই না টিচার যে আপনি কম্পিউটার সম্পর্কে লিখতে চাচ্ছেন, নাকি আপনি হচ্ছে ইয়া নিয়ে লিখতে চাইতেছেন, ইন্টারনেট নিয়ে লিখতে চাচ্ছেন, ঠিক আছে। এগুলা প্রয়োজনে গ্রাফ, চার্ট ইত্যাদি দিতে হবে। ধরেন আমি পোশাক শিল্প নিয়ে দিলাম, পোশাক শিল্প, ঠিক আছে। তো এখন পোশাক শিল্পের ইমপ্রুভমেন্ট কতটুকু, কি কি হয়েছে, কতটুকু রাজস্ব আদায় করছে, সামথিং, এই কথাগুলো আছে না, এই গ্রাফ, চার্ট এগুলা দিতে হবে। তবে এগুলো যে অ্যাকুরেট হইতে হবে এমন না, সঠিক হওয়াটা এমন জরুরি কিছু না। একটা গ্রাফ বানায় দিন, পাই চার্ট করছেন না আপনারা, পাই চার্ট, গ্রাফ, স্ট্যাটিস্টিক্সের যেভাবে, পারলে দিবেন, না পারলে সমস্যা নেই, এটা ঠিক আছে। ইতিবাচক নেতিবাচক দিক এইটা মনে রাখবেন স্যার। এই ধরনের ক্ষেত্রে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুইটাই তুলে ধরবেন এই ধরনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল মনে করেন পরিবেশ ইয়া দেওয়া যায় কি, পরিবেশ দূষণ বা বাংলাদেশের প্রাকৃতিক সমস্যা, ঠিক আছে। প্রাকৃতিক সমস্যা তো আমাদের অনেক আছে, এখন প্রাকৃতিক সমস্যাটা আমরা কিভাবে ওভারকাম করছি, এটা হচ্ছে পজিটিভ সাইড। প্রাকৃতিক সমস্যা তো নিজের কোনো পজিটিভ সাইড না। পরিবেশ দূষণ, এটা তো 100% নেগেটিভ। এখন পরিবেশ দূষণে আমাদের কি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এটা হচ্ছে পজিটিভ সাইড।
বুঝতে পারছেন বিষয়টা? এই ধরনের ক্ষেত্রে ইতিবাচক নেতিবাচক দিক দুইটাই তুলে ধরবেন, ঠিক আছে? যেমন দেখেন পোশাক শিল্প, পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, বিজ্ঞানের অগ্রযাত্রা, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। আমার কথাটা কি বুঝতে পারছেন? বর্ণনাত্মক আর বিশ্লেষণাত্মক দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? বর্ণনাত্মকটা তুলনামূলকভাবে না দেওয়ার চেষ্টা করবেন, বর্ণনাত্মকটা, বিশ্লেষণাত্মকটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মাদক, হ্যাঁ দিতে পারেন মাদক, হ্যাঁ বলেন মাদক কিসের মধ্যে পড়বে? 100% এখানে আবার মাদক, এখন মাদকের পজিটিভ সাইড দিবেন নাকি? মাদকের মাদক খেলে কি হয় না, মানে মাদক, মাদক প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ এইটা। আচ্ছা লিখবেন কয় পেজ স্যার? সত্যিকার অর্থে হচ্ছে রচনা লেখার ক্ষেত্রে বলি, সব লেখার পর রচনা শুরু করবেন, সব লেখার পর রচনা। তার মানে ধরেন আমার বাকি সব কিছু শেষ করতে ধরেন 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 45 মিনিট লাগছে, লাস্ট ঘন্টা ধর আগ পর্যন্ত আমি রচনায় লিখতে থাকবো 1 নম্বর। অথবা মিনিমাম 20 পৃষ্ঠা দিবেন, 20 পৃষ্ঠা। এটা আসলে পৃষ্ঠা ডিপেন্ড করাটা ঠিক না, এক একজনের লেখার স্টাইল এক এক রকম, ঠিক আছে? 20 পৃষ্ঠা লেখা শুরু করবেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে ভাই আপনারা সব লেখার পরে রচনা লেখা শুরু করবেন, যতক্ষণ ঘন্টা পড়বে না ততক্ষণ লিখতে থাকবেন, ঠিক আছে? যতক্ষণ ঘন্টা পড়বে না ততক্ষণ লিখতে থাকবেন, ঠিক আছে? আপনারা লিখতে পারেন না ভাই, লিখতে পারবেন না এটাই স্বাভাবিক। বাংলা পরীক্ষা রচনা ভালো করে লিখছেন লিখবেন জীবন, এখন লেখেন নেই, ভালো করে লিখবেন হচ্ছে কেবল হচ্ছে ইন্টার পরীক্ষাতেই, আর কোনো সময় আপনারা লিখবেন না, এটাই বাস্তবতা। টেস্টেও লেখেন নাই ঠিক মতো। ওই যে ভাই কত প্যারা লিখবো, কি লিখতে থাকবেন, আর প্যারার কি আছে? আপনি সভ্যতার অগ্রগতি বিজ্ঞান ধরেন, এখানে ফেসবুক, ইউটিউব, টিকটক ধরে, তারপরে হচ্ছে কি দেওয়া যায়, মোবাইল, ইন্টারনেট, এআই, চ্যাট জিপিটি, ঘোড়ার ডিম, কত কত কিছু লিখতে পারবেন আপনি এগুলা নিয়ে। কতক্ষণ কয়টা লিখলে, আরে ভাই ভাই কতক্ষণ কয়টা লিখবেন আমি বুঝুন কেমন? আপনার লেখার স্পিড কতটুকু আপনার লেখার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা দেখেন রচনার ক্ষেত্রে আমরা কি কি দেখবো, দেখেন জাস্ট এই দেখেন, দেখেন পুরা রচনার সারাংশটা ভূমিকায় তুলে ধরতে হবে, এটা মনে রাখেন। পুরা রচনার সারাংশটা ভূমিকা, ভূমিকা আমার 5 লাইন 7 লাইন 10 লাইন 1 পৃষ্ঠা যাই হোক না কেন, 1 পৃষ্ঠা বেশি না, পুরা ভূমিকাটা তুলে ধরতে হবে। টিচার এগুলো পড়াও না ঠিক মতো। ভূমিকার শুরুতে প্রয়োজনীয় নির্বাচিত উক্তি তুলে দিতে পারবেন, ওই যে কবিতার কথা বললাম না, কবিতা বা নির্বাচিত উক্তি এগুলা দিবেন, ঠিক আছে? সবগুলা কোটেশনের নাম প্রথমে তুলে ধরা যেতে পারে, কিন্তু এটা আবশ্যক না, এটা আবশ্যকটা দেখবেন আপনারা অনেক বইয়ের মধ্যে কি আছে যে রচনার কি কি কোটেশন এগুলো আগে উল্লেখ করা আছে, এটা জরুরি কিছুটা, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? গ্রাফ বা চার্টে তথ্য ছোট ধরনের ভুল থাকলে কোনো সমস্যা হবে না। এখন রচনা কি কি সাজেশন লাগবে স্যার? এই 5টা পড়লে মোটামুটি কমন, এই 5টা পড়লেই কমন। বিজ্ঞান, বিজ্ঞান বলতে কি বোঝায়? বিজ্ঞান বিষয়। এখন বিজ্ঞান বিষয় কি কি থাকতে পারে? বাংলাদেশের অগ্রগতি বিজ্ঞান, সভ্যতার অগ্রগতি বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, ধরেন এআই টুলস, এটাও তো একটা বিজ্ঞান, মানে বিজ্ঞান রিলেটেড। পোশাক শিল্প, পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, নারী শিক্ষা। আমি আরো কিছু অ্যাড করে দিই, সেটা হচ্ছে স্যার সময়ের মূল্য, সময়ের মূল্য, মাদকাসক্তি আর বাংলাদেশের প্রযুক্তি, বাংলাদেশে প্রযুক্তি, শেষ, আর কিছু লাগবে না। বাংলাদেশের প্রযুক্তি, এখন আপনাদের গণ অভ্যুত্থান নিয়েও থাকতে পারে, ওটা আমার দরকার নেই, আমার যেহেতু 5টা থাকবে আমার একটা পারলেই হবে, আমার যেহেতু 5টা থাকবে আমি একটা পারলেই হবে, ঠিক আছে? মনে থাকা লাগবে না তো, বিজ্ঞান নিয়ে একটা পড়লেই সব বিজ্ঞান লেখা যায়, রাইট? বিজ্ঞান নিয়ে একটা পড়লেই। টেস্টে A+ পাইছেন, মাশাআল্লাহ, ভালো। এই বুঝছেন আমার কথা? বুঝছেন কি কি বললাম? বিজ্ঞান, পোশাক, পর্যটন, পরিবেশ, নারী শিক্ষা, ঠিক আছে? আর কি বললাম? বাংলাদেশের প্রযুক্তি, এটা বিজ্ঞানের সাথেই মিলে, সময়ের মূল্য আর মাদকাসক্তি, এগুলা পড়লেই চলবে, ঠিক আছে? ভাই 5টা আসবে, 5টা থেকে আমি একটা পারলেই তো হবে, আপনি আবার একটাই পড়ে যান না 5টা থেকে। ওকে, তারপর আসেন। আচ্ছা এখন হচ্ছে দেখেন এই যে মানব কল্যাণে বিজ্ঞান সামথিং, এগুলো আমি একটা উদাহরণ দিছি, এটা আর কিচ্ছু না, এটা জাস্ট একটা উদাহরণ দিছে, এটা আপনাদের জন্য, আপনাদের শীট তো পাবেনই আর কি। আমি এক্সট্রা করে আরেকটা শীট দিব, এক্সট্রা করে আরেকটা শীট দিব এই স্লাইড ছাড়াও,
রচনা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে দেখি রচনা। আরে আপনারা আবার শুরু করছেন, কোটেশন কয়টা দিবেন? দিয়েন না কোটেশন। সারাংশ দিবেন না, ভাব সম্প্রসারণ দিবেন না। আমি সারাংশর পক্ষে, আমি সারাংশর পক্ষে, যত কম লেখা যায়, ঠিক আছে? এত ভাব সম্প্রসারণ। তবে দেখুন সারাংশ সারমর্ম কিন্তু কমন পড়বে না স্যার, এটা মনে রাখেন। সারাংশ সারমর্ম কিন্তু কমন পড়বে না, ঠিক আছে? এখন সিস্টেমটা কি জানেন? সিস্টেমটা হচ্ছে লাস্টের লাইনগুলোকে ফোকাস করবেন, লাস্টের লাইনগুলোকে, ঠিক আছে? যেমন আমি আপনার দেখেন সারাংশ সারমর্ম, সারাংশ লেখার নিয়মাবলী ইত্যাদি দেখেন। আচ্ছা একটা উদাহরণ দিই। মনে করেন একটা কবিতা লিখলাম, সাবাস বাংলাদেশ এই বিশ্ব অবাক তাকিয়ে রয়, আছে না? অবাক তাকিয়ে রয়। তারপর হচ্ছে জ্বলে পুড়ে মরে ছারখার, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়, এই তো। আর তোর তবু মাথা নোয়াবার নয়, এটাই তো একটা কবিতা নাকি? এখন দেখেন আমি এই জিনিসগুলোকে হচ্ছে কি 4-5টা শব্দ ব্যবহার করবো, ঠিক আছে? ফার্স্টে দেখেন মাথা নোয়াবার নয়, এখানে দেখেন কে জিনিস মাথা নোয়াবার নয়? বাংলাদেশ। তাহলে আমরা বলতেছি কি, আমরা দেখেন দেখেন সাবাস বাংলাদেশ, এইটা আমার দরকার নেই, এটা এটা আমার দরকার নেই, এটা বাদ। এই বিশ্ব অবাক তাকিয়ে রয়, মানে বিশ্ববাসী অবাক। তাহলে এখান থেকে একটা জিনিস পেলাম কি, বিশ্ববাসী অবাক, একটা বিষয়, বিশ্ববাসী অবাক। আচ্ছা এরপর আসেন জ্বলে পুড়ে মরে ছারকার। এখানে জ্বলে পুড়ে মরে ছারকারটা আমরা বোঝাচ্ছি হচ্ছে প্রতিকূলতা, ঠিক আছে? প্রতিকূলতা। দেখেন তবু মাথা নোয়াবার নয়, মাথা নোয়ানো মানে কি একটা অবিচল, ঠিক না? অবিচল। এখন আমি যদি এই জিনিসটাকে সাজায় যদি এভাবে লিখি যে শত প্রতিকূলতার পরও, শত প্রতিকূলতার পরেও কি, ঠিক আছে, বাংলাদেশের অবিচলতা দেখে, বাংলাদেশের অবিচলতা মানে বুঝছেন তো, যে মাথা না নোয়ানো, অবিচলতা দেখে বিশ্ববাসী অবাক, বিশ্ববাসী অবাক। শেষ, দিয়ে দিলাম। এটাই আমাদের একটা সারাংশ, সারমর্ম টাইপের, ঠিক আছে? মানে ওই যে আমি এখন দেখালাম আপনাদেরকে যে যে কোনো ধরনের সারাংশ বা সারমর্ম যাই আসুক না কেন, যে কোনো দর্শনের সারাংশ বা সারমর্ম যাই আসুক না কেন, লাস্টের লাইনগুলোকে বেশি ফোকাস করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? সারাংশ সারমর্ম, হ্যাঁ। এই যে একজন লিখে দিচ্ছে শত প্রতিকূলতা পরও বাঙালির সংগ্রাম দেখে বিশ্ববাসী অবাক, অবাক। আপনারা আপনাদের মতো করে লেখা নেবেন, ঠিক আছে? লাস্টের লাইনগুলো একটু বেশি ফোকাস করবেন, এই আর কি কথা, ঠিক আছে? যেমন এই দেখেন স্যার, সারাংশ লেখার ক্ষেত্রে দেখেন যে জিনিসটা সারাংশ লিখবেন সেটা বারবার মনোযোগ সহকারে পড়বেন। ভাই এগুলা মানে হচ্ছে কি নির্দেশনামূলক কথাবার্তা, পরীক্ষার হলে এত মনে থাকে না এগুলা। মূল ভাবটুকু অনেক সময় কি রূপক থাকতে পারে, রূপক, মূল ভাবটুকু রূপক যদি হয় তখন বুঝতে হবে। যেমন দেখেন যে একটা লাইন আছে এরকম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটার মানে কি জানেন? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা মানে বুঝছেন? এটার মানেটা হচ্ছে কি, কি পেটে ক্ষুধা থাকলে সৌন্দর্য অনুধাবন করা যায় না, যাকে দেখি তাকে খাবার মনে হয়। পূর্ণিমার চাঁদ রেখা এটা পরোটা মনে হইতেছে, বুঝছেন? পূর্ণিমার চাঁদের সাইজ আর পরোটার সাইজ তো একই রকম। যখন মানুষের ক্ষুধার্থ থাকে তখন সে আর কোনো সৌন্দর্যের পূজারি থাকে না, বুঝতে পারছেন? সে সবকিছু কি খাবার দিয়ে ভাবনা করতে থাকে সবকিছু, এটাই বুঝাইছে। অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করতে হবে, এখানে কবি বুঝাইতে চাইছেন এই ধরনের কথাবার্তা থাকবে না, অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে স্যার আমি বুঝবো কেমন অপ্রাসঙ্গিক? যেটা আপনার লিখতে বেশি মন চাবে ওটাই অপ্রাসঙ্গিক। একটু ওয়াজ করে আসি, একটু উপদেশ দিয়ে আসি, ঠিক আছে? এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে কি অপ্রাসঙ্গিক। মূল ভাবের বাইরে অনেক কিছু থাকবে, অনুচ্ছেদ অবশ্যই একটা অনুচ্ছেদে লিখতে হবে, দেখছেন? একটা অনুচ্ছেদে আমাকে লিখতে হবে। আচ্ছা তারপর দেখেন কি বলতেছে, কই কই প্রত্যক্ষ উক্তি পুরুষ। দেখেন সারাংশের কখনোই কই আমি আমরা এগুলা দিয়ে লেখা যাবে না, দেখছেন? উত্তম পুরুষ, দেখেন এই লাইনটা গুরুত্বপূর্ণ। সারাংশে কখনোই আমি আমরা তুমি তোমরা এগুলো দিয়ে লেখা যাবে না, ঠিক আছে? সারাংশের ক্ষেত্রে উদ্ধৃতি ভাষা এগুলো আর লাগবে না।
এবার দেখেন স্যার, আমি আপনাদেরকে কয়টা দেখাচ্ছি, এগুলো দেখেন। এটা দেখেন, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণের অভাব নাই। আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করতে পারলে নিশ্চিত থাকি এই বিশ্বাস যে সেখানে গোড়াটি ইত্যাদি ইত্যাদি পাবে। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি কি হুবহু এটা লিখবেন? না, আপনি এটা লিখবেন না। আপনি প্রত্যেকটা লাইন থেকে কিছু পয়েন্ট বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, কি বললাম? প্রত্যেকটা লাইন থেকে কিছু পয়েন্ট চেষ্টা বের করার। যেমন দেখেন, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, তার মানে কি? আমি যদি লিখি এখানে শিক্ষা গ্রহণের বিষয়। শিক্ষা কি? শিক্ষা কি গ্রহণের বিষয়, একটা জিনিস পাইলাম, গ্রহণের বিষয়। আচ্ছা, তারপর দেখেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাহলে একটা পরিচয় দিচ্ছে, সুশিক্ষিত মানে হচ্ছে কি, সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। স্বশিক্ষিত কারা? সুশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এই ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নাই। কিন্তু আমরা এবং আমাদের ছেলেরা তাদের দ্বারস্থ করতে পারলে এই বিশ্বাসটা কিন্তু সেখানে তারা একটা বিদ্যার ধন লাভ করবে, যা সুদে আসলে বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি কি, বিদ্যা কি ব্যবসার বিষয় না, বা বিদ্যা কি না মানে স্বার্থের বা ব্যবসার বিষয় না, বা বিদ্যা জীবিকার বিষয় না। এটা লেখেন, ব্যবসা করলে তো আবার আপনারা খেলবেন, জীবিকার বিষয় না। আচ্ছা, কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যে দান গ্রহণ সাপেক্ষ। এই যে এই লাইনটা যে বললাম, মনোরাজ্যে কি, এই যে দেখেন শিক্ষা বা বিদ্যার কথা যেটা, এটা কি গ্রহণ সাপেক্ষ। অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করার মধ্যে নয়, ছাত্রকে তা অর্জন করার। তাহলে দেখেন শিক্ষকের সার্থকতা কি, এটা একটা পয়েন্ট। এইভাবে আপনারা 5-6টা পয়েন্ট একত্র করে নিজের মতো করে লিখবেন। ঠিক আছে, 5-6টা পয়েন্ট একত্র করে 4 লাইনে বা 4টা বাক্যে 5টা বাক্যে নিজের মতো করে লিখবেন। এই যে এখানে আমরা একটা মানে হচ্ছে স্যাম্পল দিছি আপনাদেরকে। এই আমি আগেই বলে দিছি, সারাংশ সারমর্ম কমন না পাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা যদি জোর করে বলেন, আমরা যদি এখন জোর করে যদি বলেন যে না কমন পাওয়াইতে হবে, তাহলে তো মুশকিল, ঠিক না? পারিবেন সারাংশ লিখতে? নিজের মতো করে যেটা পারবেন ওইটাই লিখবেন, নিজের মতো করে। ঠিক আছে, এগুলাতে 8-9 বোর্ডে ইজিলি পাওয়া যায়, নিজের মতো করে। এখানে কপি করার কিছু নেই। ইংরেজিতে সামারি লিখছেন না, ইংরেজিতে সামারি, ঠিক সামারি ভাই, ফুল নাম্বার দেওয়ার সম্ভাবনা আছে। ফুল নাম্বার দেওয়ার সম্ভাবনা আছে, চিন্তার কোনো কারণ নেই। অনেকগুলো দিছে আপনাদেরকে সারাংশ। আচ্ছা, কোটি কোটি শব্দ। এবার দেখেন সারমর্ম। সারমর্মটা কি? কবিতার ক্ষেত্রে শেষ, কবিতার ক্ষেত্রে কোনো ব্রেক নাই, একবারে শেষ করবে। দেখেন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা মাত্র। এই যে এটাই, ওইটাই শেষ। এই যে কোনো ব্রেক টেক নাই স্যার। স্যার আমার লেখা সারাংশ ভাষার খুব কঠিন হয়, তাহলে কি মার্ক কম পাবো? না না, কোনো কঠিন হলেও কম পাবেন না। একটু সরল, তবে মানে হচ্ছে সরলভাবে লেখার চেষ্টা করেন স্যার, সরলভাবে লেখার চেষ্টা করে নাকি স্যার। এইগুলা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নেই, এগুলা নিয়ে একটু সরলভাবে লেখার চেষ্টা করেন। আর এগুলা পড়বেন কখন স্যার? এগুলা পড়বেন হচ্ছে একেবারে বোর্ড পরীক্ষার আগে, এর আগে দরকার নেই। এই যে রিটেন সাইডের এগুলা দেখাচ্ছি না, এগুলা জাস্ট হচ্ছে বোর্ড পরীক্ষার আগে পড়বেন, এখন দরকার নেই, পড়ে সময় নষ্ট করার দরকার নেই। এখন যে পিসিএমবি এগুলো ভালো করে পড়েন, গ্রামার ভালো করে পড়েন, প্রথম পত্রের হচ্ছে ইয়া করে পড়েন, স্লাইডগুলো ভালো করে পড়েন। ঠিক আছে, এগুলোই। রচনা বড় করতে না পারলেও যেটা লিখছেন ওটা 2বার করে লিখে দিয়েন, তারা বাপ পুত তারা পুত বা ভেবে লিখে দিয়েন। আচ্ছা, ভাব সম্প্রসারণ স্যার। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে বলি আপনাদেরকে, এখানে কিছু জিনিস আছে। ভাব সম্প্রসারণ কাকে বলে কোনো দরকার নেই, এই দেখেন। আচ্ছা, তারপরে একটু পড়ায় দেখি, তাহলে ভালো হবে। দেখেন, ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আমার উদ্ধৃতিটা ভালো করে পড়তে হবে, গেল উদ্ধৃতিটা ভালো করে পড়তে হবে, আর আমাদের পড়ার টাইম নেই। মূল ভাবটি বোঝার জন্য কি, এই দেখেন এখানে মূল ভাবটা বোঝার জন্য কি, মানব জীবন ও মানব জীবনের সাথে সম্পর্কিত বিষয়টা তুলে ধরতে হবে। মূল ভাবটা বোঝার জন্য আপনাকে ভাব সম্প্রসারণ যাই দেওয়া হবে রূপক অর্থে, এখানে মানুষের জীবনের সাথে কিভাবে কানেক্টেড
সেটা তুলে ধরবে কিন্তু ভাব সম্প্রসারণের মধ্যে। যেমন মনে করেন স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন ছিল না, এটা আমাদের জীবনের সাথে কিন্তু কানেক্টেড। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করতে। তারপর আসছে না এরকম যে একটা ইয়া ছিল এরকম, আরে মূল ইয়াটা হচ্ছে এরকম যে নদীর এ পারে থাকিয়া ছাড়িয়া দীর্ঘশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস, আছে না এরকম? আমাদের জীবনের সাথে কানেক্টেড কিনা বলেন তো, যে আমরা যখন যে অবস্থায় থাকি সেটা তার ভালো লাগে না, কিন্তু যেটা আমরা পাই না সেটার জন্য কি আমরা আগ্রহ প্রকাশ করি, থাকে না এরকম কি? হ্যাঁ, আচ্ছা দেখেন, তারপর দেখেন এই যে কি বলতেছে, এই যে এখানে একটা দেখেন, এই যে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, মানে আমার কাজটা কে নিবা, আমার দায়িত্বটা কে নিবা, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। সূর্য যখন বলতেছে আমার কাজটা কে নিবা, তো জগৎ রহে নিরুত্তর ছবি, পৃথিবী চুপ করে রইল। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। দেখেন সূর্যের কাজ পৃথিবী নিতে পারতেছে না, অথবা মাটির প্রদীপ বলতেছে যে হ্যাঁ আমি নিব, সমস্যা নেই। এখানে দেখেন কি বলতেছে, এই যে লেখা আছে এরকম, দেখেন এখানে আপাত দৃষ্টিতে সূর্য মাটির প্রদীপের কথা বলা হয়েছে, কিন্তু ভাব সম্প্রসারণের বিষয়টা খেয়াল রাখবেন মানব সমাজের সাথে যুক্ত কিভাবে। দেখেন এখানে সূর্য, দেখেন এখানে সূর্যকে মানব সমাজের মহান কর্মবীর বলা হচ্ছে। মহাপুরুষরা যখন পরলোক গমন করে তখন সমগ্র সমাজে অন্ধকার নেমে আসে, সেই অন্ধকার দূর করার ক্ষমতা সাধারণ মানুষের থাকে না, তবু মাটির প্রদীপের মতো কিছু কিছু মানুষ থাকে বা সমাজে কিছু মানুষ থাকে যারা নিজের সাধ্য মতো চেষ্টা করে। দেখছেন, এখন এই কবিতা পড়লে এটা বুঝাইতে চায় না, মানে সূর্য বলতেছে আমার দায়িত্ব কে নিবা, পৃথিবী বলতেছে আমি নিতে পারবো না, মানে পৃথিবীবাসী বলতেছে আমি নিতে পারবো না, ঠিক আছে? তো মাটির প্রদীপ বলতেছে আমি যতটুকু সাধ্য ততটুকু আমি নেওয়ার চেষ্টা করব। এটাই বলতেছে যে কি মহাবীররা যখন কি মৃত্যুর সময় আসে বা মহাবীররা যখন হারায় যায় তখন কি পুরা পৃথিবী সে দায়িত্বটা নেয় না, মাটির প্রদীপের মতো কিছু কিছু মানুষ সেই দায়িত্বটা নেয়। দেখছেন, এভাবে তুলনা দিচ্ছে এটা। আচ্ছা, ভাব সম্প্রসারণ প্রথমে উদ্ধৃত অংশের সরল অর্থটি অল্প কথায় লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ স্যার, এটা অল্প কথায় লিখতে হবে, কারণ এখানে হচ্ছে নাম্বারটা ডিপেন্ড করবে আপনি কি বুঝছেন, এটা এখানে তুলে ধরতে হবে। আলাদা প্যারাগ্রাফে বিস্তারিত আলোচনা করতে হয়। ভাব সম্প্রসারণের মধ্যে আলোচ্যভাবে সপক্ষে কোনো উদাহরণ দিলে হবে না, ভাব সম্প্রসারণের মধ্যে কি কোনো যুক্তি পেশ করতে পারবে না ভাব সম্প্রসারণের মধ্যে। আচ্ছা, এরপর আরো অনেক কিছু আছে, এগুলা দরকার নেই, তেমন একটা কবির নাম জানা থাকলেও সেটা বলা যাবে না, কোনো সময় ব্যক্তির নাম উল্লেখ করা যেতে পারে, সেটা আলাদা কথা। এই দেখেন আমাদের মেইন পড়ে যায়, দেখেন এটা একটু পড়ি আমরা। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দিব গলা টিপে। মানে কেরোসিনের ইয়ে আছে না, এই যে কি বলে কেরোসিনের যে শিখা, তো কেরোসিনের শিখা মাটির প্রদীপকে বলতেছে। দেখেন কেরোসিনে আগুন বেশি নাকি মাটির প্রদীপে আগুন বেশি? 100% কেরোসিনের মধ্যে আগুন বেশি, ঠিক না? তো কেরোসিন বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দিব গলা টিপে। আমার যদি ভাই খবর আছে, যেমন কথার কথা আপনার জুনিয়র যদি হঠাৎ করে আপনার রাস্তার মধ্যে কি তুমি বলে ডাকে, বা জুনিয়র যদি নাম ধরে ডাকে, বা কোনো গরিব মানুষ যদি ধনীর সাথে সম্পর্ক সৃষ্টি করে, আমরা একটু আনইজি ফিল করি না? এই জিনিসটাই। হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, এই সময় আকাশে কি উঠছে? চাঁদ উঠছে আকাশে। এখন দেখেন তো কেরোসিনের আলো বেশি নাকি চাঁদের আলো বেশি? 100% কি চাঁদের আলো বেশি, ঠিক না? হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা, ঠিক আছে? এতক্ষণ সে মাটিরে কি বলতেছে, মাটির প্রদীপে বলতেছে তুই ছোট, তুই আমার লগে সম্পর্ক তৈরি করতে আসবি না। এখন যে চাঁদ উঠছে, এবার কেরোসিন কি করতেছে, কার সাথে সম্পর্ক তৈরি করতেছে? চাঁদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে। এটাই বলতে থাকেন বিত্তশালী মানুষদের প্রতি অনুরাগ এবং নিজের থেকে বিত্তহীন স্তরের মানুষের প্রতি অবজ্ঞা মানব সমাজে একটা কি দুর্বল চারিত্রিক বৈশিষ্ট্য। মানে আমি কোনো গরিব মানুষকে ঠাঁই দিতে রাজি না, তা আমি বড় লোকের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই। এটাই ভাই। এক্সামে কি লিখছেন? ভাব সম্প্রসারণ না সারাংশ, কোনটা দিলে ভালো হবে? আর কমনা থাক, কি বলছিলাম আমি ভুলে গেছি। আচ্ছা, এখন দেখেন একটা ভাব সম্প্রসারণ লিখবেন কতটুকু? লিখবেন হচ্ছে 2 থেকে 2.5 পেজ, 2 থেকে 2.5 পেজ লিখবেন, ঠিক আছে? একটা ভাব সম্প্রসারণ নিজের, শুধু যে লাইনগুলো দেয় সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন, যে লাইনগুলো দেয় সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এতটুকুই, ঠিক আছে? বাস, এরপর নিজের মতো করে লিখবেন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, দেখছি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মানে কি ক্ষুধার অনুভূতি হলে কি দেখেন মানুষের দৃষ্টি ও হৃদয় থেকে রূপ সৌন্দর্য প্রেমের এগুলো সব ধ্বংস হয়ে যায়, তাই মানুষ কি ক্ষুধা নিবারণ করতে চায়। এটাই বলতেছে যে কি ক্ষুধা যখন লাগে তখন মানুষের দৃষ্টিতে সৌন্দর্য প্রেম আরো যা যা আছে এগুলো একটাও তার কাছে ভাল লাগে না,
কোনটা? সে পূর্ণিমার চাঁদকেও কি রুটির দৃষ্টিতে দেখে, মানে সে যেখানেই তাকায় ক্ষুধা নিবারণের চেষ্টা করে। ঠিক আছে, এটাই। আল্লাহ, বিত্তহীন মানে গরিব স্যার, বিত্তহীন মানে গরিব। মোটামুটি শেষ, এগুলা পড়ে নিবেন স্যার। একটা সাজেশন দিই আপনাদেরকে, হ্যাঁ বুঝে, এগুলা এগুলা থেকে পরীক্ষায় চলে আসবে। কিছু জিনিস আছে আপনাদের নিজের পড়তে হবে, এগুলা উদয় টাইম লস করা। ওই কতগুলা দিছি, এই যেগুলা দিছি এগুলা থেকে পরীক্ষায় কমন এগুলা। হ্যাঁ ছুটি, এগুলা মোটামুটি পড়লে পরীক্ষায় কমন। চেষ্টা করবেন সারাংশ সারমর্ম দিতে, ভাব সমস্যা না দিতে পারলে ভালো হয়। যত বেশি লেখা ততই তো প্যারা, ঠিক না? এগুলো হচ্ছে মোটামুটি সাজেশন, পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা আছে। আমাদের স্লাইডে যেগুলো আছে আর এগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন। হ্যাঁ ছুটি দিব, সমস্যা নেই, এত অস্থির হয়ে গেছে কেন? এই বাংলাদেশে বাড়ি এখন। কারো কোনো কোশ্চেন আছে? ভাবশোনা লিখতে মন চায় না? লিখতে কার মন চায় বলেন? এইচএসসি ক্র্যাক, আচ্ছা মজা তো আমিও করছি। আজকে আরো মানব কল্যাণ পড়াইছি, চিন্তা করেন, এটা কি মজার বিষয়? মানব কল্যাণ, বাংলা কিভাবে পড়বেন? আল্লাহর এতক্ষণ পড়ার পরে বাংলা কিভাবে পড়বেন? আপাতত পড়া দরকার নেই, পরীক্ষার আগে পড়েন আপাতত। সারাংশ তো বললাম 4-5 লাইনে শেষ করবেন, সারাংশ 4 লাইন হলে বেটার। না আর কিছু নাই, এই যে এখন আমি বের হয়ে যাবো, শেষ। স্যার স্লাইডগুলো পিডিএফ করা যাবে না কেন? স্লাইডগুলো তো পিডিএফ করেই আমরা দিই, কেন ইয়া হবে না? পিডিএফ করা যায় না কেন? হ্যাঁ ছুটি ছুটি, বের হয়ে যান। বাংলাদেশের কোথায়? আপাতত ঢাকায় থাকি আপনি। ঠিক আছে, সারাংশ লিখলে রচনা, কি জানি, রচনা লেখার টাইম পাবো? রচনা লেখার টাইম আপনার এমনিও পাবেন, সমস্যা নেই, সারাংশ লিখলেও পাবেন। না আমার বোরিং লাগে না, মজা লাগে। আপনাদের সাথে মজা করা যায় এই জন্য। আপনাদের খুব বোরিং লাগে ঠিক না? আরো দুপুরবেলা ক্লাস, একে বাংলা বোরিং, 2 নম্বর হচ্ছে দুপুরবেলা ক্লাস। খায়াটা যে একটা ঘুম দিবেন, শান্তি নেই। আচ্ছা মন্তব্য দিতে হবে, হ্যাঁ মন্তব্য দিতে হবে স্যার, মন্তব্য দিতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আর পরীক্ষার আগে ক্লাসগুলো ভালো করে দেখেন। এখন ক্লাস টাস জমায় রেখেন না বেশি করে, ক্লাস টাস লেখেন। আর মোটামুটি হচ্ছে মানব কল্যাণ বেশি টাফ ছিল, সব কিছু বুঝায় বুঝায় লিখছি, স্পিড বাড়ায় দিয়ে আবার দেখে নিন স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ শেষ শেষ।